নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আপনারা এতদিন আমাদের কণ্ঠস্বর শুনে এসেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, কিন্তু আজ সামনে আসতে বাধ্য হয়েছি কারণ ইউটিউবের কিছু নতুন পলিসির জন্য। অত কথা নেই, আপনাদের যদি আমাদের ইন্ট্রো জায়গাটা শুনতে বোরিং লাগে তবে স্বাচ্ছন্দ্যে স্কিপ করতে পারেন আসল গল্পটা শোনার জন্য। আর পুরো গল্পটাই কিন্তু হেডফোনে শোনার অনুরোধ রইল। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সের পাশে হাই বাটনটা চাপুন আর লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন, শুধুমাত্র গল্পের আসরে। আজ সকাল থেকেই সত্যবতীর মেজাজটা খারাপ। অবশ্যই মেজাজটা তার কাল রাত থেকেই খারাপ। আজ সকালে তা আরও গুরুতর রূপ নিয়েছে। হয়েছে কি, গরমের ছুটি থেকেই সত্যবতীর ইচ্ছে খোকাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাবে। এ নিয়ে বার কয়েক ব্যোমকেশকে বলেওছে সে। ব্যোমকেশ এখন আর সাধারণ বেসরকারি গোয়েন্দা নয়, সে এখন মাঝে মাঝে সরকার বাহাদুরের সাথেও কাজ করে। তার বাড়িতে থাকার পরিমাণও দিনে দিনে কমেছে। সাত সকালে বেরিয়ে মধ্যরাত্রে ফেরে সে। এসব নিয়ে সত্যবতীর অভিযোগের শেষ নেই, কিন্তু সে তাও মানিয়ে গুছিয়ে নিচ্ছিল। তো গত পরশু খোকার স্কুলের বার্ষিক পরীক্ষার সমাপ্তি ঘটেছে। এখন আবার সেই পরের ইংরেজি বছরের জানুয়ারি মাসের 10 তারিখে স্কুল খুলবে। মাঝে প্রায় 20 দিনের ফারাক। গতকাল রাত্রে খেতে বসে সত্যবতী বলল, ওগো, বলছি শোনো না গো, চলো না একটু পাহাড় টাহাড় কোথাও ঘুরে আসি। সেই তো কবে থেকে বলছি, তুমি তো আমাকে পাত্তাই দাও না। খোকার স্কুলেও ছুটি পড়ে গেছে, চলো না গো। ব্যোমকেশ কাতলা মাছের কাঁটা দিয়ে দাঁত খুঁটতে খুঁটতে বলল, না না, তুমি বুঝতে পারছো না সত্য, এখন কদিন হবে না। যতক্ষণ আমি বাগবাজারের জোড়া খুনের তদন্ত না করে দিই ততক্ষণ আমার নিস্তার নেই। একেবারে পুলিশ কমিশনার সাহেবের নির্দেশে। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই সত্যবতী তার আধ খাওয়া ভাতের থালাটা হাতে করে টেবিল থেকে উঠে গেল। তারপর ঘরে গিয়ে দৌড় দিল। ব্যোমকেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বুঝলে অজিত, আজ রাত্রে তোমার ঘরেই আমার নিবাস। এ তোমার ভারী অপরাধ ব্যোমকেশ। বৌঠান সেই গরমের ছুটি থেকে বলছে একটু পাহাড়ে বেড়াতে নিয়ে যেতে। আজ পৌষ মাসের 16 তারিখেও তোমার সময় হবে না? কি এমন রাজকার্য করছো শুনি? আর কেনই বা করছো বলো তো? কি আর করি হে, পয়সাটাও যে রোজগার না করলেই নয়। খোকা বড় হচ্ছে, পড়াশোনার খরচও বাড়ছে। এখন কি আর আগের মতো যা তা করলে হবে? সরকার বাহাদুরের কৃপায় ভালোই আয় পায় হচ্ছে। আর তাছাড়া ঘোরারও তো একটা খরচ আছে নাকি? আরে বাবা, যাদের জন্য রোজগার করছো তারাই যদি সুখে না থাকে তাহলে অমন পয়সা দিয়ে হবেটা কি? দেখো বাবু, আমি সংসার করিনি তা ঠিক, আমার কোনো অভিজ্ঞতাও এই ব্যাপারে নেই। তাও বলবো, এইটা কিন্তু একটু ভুলই হচ্ছে তোমার। এই কথা বলে আমি শুতে চলে গিয়েছিলাম। তারপর ব্যোমকেশ কখন শুয়েছে তা আমি টের পাইনি। সকালে ঘুম থেকে উঠে বুঝলাম বাড়িতে যুদ্ধ পরবর্তী নিস্তব্ধতা বিরাজ করছে। হাত মুখ ধুয়ে আসতে পুঁটিরাম চা দিল। ব্যোমকেশের কথা জিজ্ঞেস করতে বলল, আগে বাবু তো ভোর রাত্রে কোথায় যেন বেরোলেন। এইবার আমারই একটু খারাপ লাগতে লাগলো। আরে, ছেলেটার তো তিনকুলে কেউ নেই, আমিও তার সঙ্গে অমন ব্যবহার করলুম। আমি যখন নিজের অপরাধবোধে প্রায় ডুবে গিয়েছি তখন সদর দরজায় পোস্টম্যানের আওয়াজ পাওয়া গেল। চিঠি আছে, চিঠি, চিঠি আছে। এই সাত সকালে আবার কার চিঠি এলো? আমার ভাবনার মাঝেই পুঁটিরাম পৌঁছে গিয়েছে সদর দরজায়। চিঠি হাতে নিয়েই দোতলার বারান্দায় আমার দিকে তাকিয়ে বলল, বাবুর চিঠি? ও, পড়ার ঘরের টেবিলে রেখে দাও। এত সকাল সকাল কার চিঠি কে জানে। ব্যোমকেশ ফিরল বেলা 11টার সময়। গলার মাফলার খুলে রেখে আরামকে দ্বারায় গা এলিয়ে দিল। এইবার ঠান্ডাটা জব্বর পড়েছে বুঝলে অজিত, একেবারে অন্তর অবধি জমিয়ে দিলে।
আমি খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে বললুম, তা কোন বনের মোষ তাড়াতে গিয়েছিল ওই 7 সকালে? কোথায় আর 7 সকাল, তখন বড় জোর 3 সকাল। আর বনের মোষ তাড়াতে যায়নি বন্ধু, গিয়েছিলাম এক ভদ্র শিক্ষিত ছেলেকে ইংরেজ পেয়াদার হাত থেকে নিস্তার দিতে। বলো কি হে, কি ব্যাপার, খুলে বলো দেখি তো। আর বলো কেন, একটা প্রেসিডেন্সি কলেজের ছেলে, ইংরেজিতে অনার্স নিয়ে পড়ছে, স্বদেশীদের কাজে একটু জড়িয়ে পড়েছিল। পুলিশ তাকে একেবারে নাজেহাল করে মারছে হে। তাই আজ তাকে নাসিকের গাড়িতে তুলে দিয়ে এসছি। কলকাতা পুলিশের কাছে সে একেবারে ওয়ান্টেড হয়ে গেছে, যে কোনো দিন গুলি করে উড়িয়ে দেবে। সে তো ঠিক আছে, কিন্তু এসব কি করছো? সরকার বাহাদুর জানতে পারলে তো তোমার কাজখানা যাবে। তা আর কি করা যাবে বলো, দেশমাতৃকার কাজে যারা নিযুক্ত তাদের কি আর নিষ্ঠুর ইংরেজ পুলিশের হাতে মৃত্যুবরণ করতে দেওয়া যায়? এবার আগে পেটে একটু দানা পানি দিই, একেবারে পিত্তি চলে গেল যে। কই হে পুটিরাম, খেতে দাও। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ব্যোমকেশ জিজ্ঞেস করল, ওদিকের কি খবর হে? বৌঠান সকাল থেকে ঘর থেকে বেরোননি। পুঁটিরাম খোকার আর বৌঠানের খাবার নিয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে, খোকার খাবার রেখে বাকিটা ফেরত দিয়ে দিয়েছে। দেবী আমার ওপর বিশিষ্টভাবে রুষ্ট হয়েছেন দেখছি, তবে তা বেশিক্ষণের জন্য নয়, এই আঁধার কাটবে। কি হেঁয়ালি করছো বলো তো? ওসব কথা বাদ দাও, আসল কথা বলো, চিঠি এসেছিল? মিটিমিটি হাসতে হাসতে প্রশ্ন করল ব্যোমকেশ। আমি তো একেবারে আকাশ থেকে পড়লাম, চিঠির কথা তো আমি ব্যোমকেশকে বলিনি, তাহলে ও জানলো কেমন করে? ব্যাপারটা এমন কিছুই না, সিঁড়ি দিয়ে উপরে উঠে জানলা দিয়ে পড়ার ঘরে তাকাতেই দেখলাম টেবিলের ওপর একটা ইনস্টিটিউট খাম পড়ে রয়েছে। খামের আকার আয়তন বলছে, ভেতরে কিছু কড়কড়ে সরকারি কাগজও রয়েছে, বুঝলে। ব্যোমকেশ আর কথা না বাড়িয়ে পড়ার ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে চিঠিটা নিয়ে আবার বারান্দায় এসে বসল। চিঠিটা বেশ বড়সড়, ভেতরে অনেক কিছু আছে বলে মনে হচ্ছে। ব্যোমকেশ খামের ভেতর থেকে বের করলো 2 পাতার একটা চিঠি আর তার সঙ্গে 1 তারা নোট। টাকার পরিমাণ 100 টাকার কম নয়। টাকার গোছাটা টেবিলের ওপর নামিয়ে রেখে ব্যোমকেশ চিঠির দিকে মনোনিবেশ করলো। এদিকে আমার মন কিছুতেই শান্ত থাকছে না। কি লেখা আছে ওই চিঠিতে? অগত্যা ব্যোমকেশকে শেষমেশ বললাম, এই ব্যোমকেশ, একটু জোরে পড়ো না, আমার তো তর সইছে না। ব্যোমকেশ আমার দিকে চিঠিটা বাড়িয়ে দিয়ে বলল, নিজেই পড়ে নাও, আমার পড়া হয়ে গেছে। চিঠিটা খুব সুন্দর হাতের লেখা, প্রতিটি অক্ষর এত সুঠাম এবং তার আকার আকৃতি এত মোলায়েম যে দেখে মনে হয় লেখার সময় কলমের কোনো কষ্টই হয়নি। চিঠিটা আমি পড়তে শুরু করলাম। নমস্কার ব্যোমকেশবাবু। আমার নাম শ্রী যতীন্দ্রমোহন সান্যাল। আমি অধুনা আলিপুরদুয়ার জেলার শালকুমারহাট অঞ্চলে একমাত্র চিকিৎসক রূপে কর্মরত আছি। এই স্থানে কারো কোনো ব্যাধি উপস্থিত হইলে, সে জ্বর, সর্দি, কাশি হোক বা গুরুতর কোনো রোগী হোক না কেন, সমুদয় চিকিৎসার ভার আমাকেই গ্রহণ করিতে হয়। তথাপি এই পত্রে আত্মপ্রশংসা করিবার উদ্দেশ্যে আমি কলম ধারণ করি নাই। ঘটনা এই যে, একটি অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গে আপনাকে অবগত করাই আমার একান্ত প্রয়োজন হইয়াছে। মৃতা আমার সহোদরা শ্রীমতী ময়ূরাক্ষী সান্যাল। এই পত্রে এর অধিক বিস্তারে কিছু লিখিতে ইচ্ছা করি না। ইহাও অবগত নহে এই পত্র আপনার নিকট কবে উপনীত হইবে অথবা কবে আপনি ইহার উত্তর প্রদান করিবেন। আমার ভগিনীর মৃত্যু ঘটিয়াছে প্রায় 1 বৎসর পূর্বে, কিন্তু অদ্যকালে আমি এমন কিছু বিষয় আবিষ্কার করিয়াছি যাহাতে আমার দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে যে উক্ত মৃত্যুর যথাযথ অনুসন্ধান হওয়া আবশ্যক। ইহা এত প্রাচীন ঘটনা বলিয়া পুলিশ কর্তৃক তদন্ত হইবার সম্ভাবনা অতি ক্ষীণ। এই কারণেই আপনাকে স্মরণ করিলাম। আপনার পরিবারবর্গের এবং আপনার সহচর শ্রী অজিত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের যাতায়াতের ব্যয় এই পত্রের সহিত প্রেরণ করিলাম। যদি আপনি কৃপাপূর্বক
আমার এই জটিল সমস্যার সমাধানে সম্মত হন, তবে অনুগ্রহ করিয়া একটি সংক্ষিপ্ত তারযোগে সংবাদ প্রদান করিবেন এবং শীঘ্রই আগমন করিবেন। আপনি ও অজিতবাবু তদন্তকার্যে নিয়োজিত থাকিবেন, আর আপনার পরিবার এই অঞ্চলের মনোরম পরিবেশ পরিদর্শন করিয়া আনন্দ উপভোগ করিবেন, এই আশা করি। ইতি আপনার অনুগত শ্রী যতীন্দ্রমোহন সান্যাল। কি বুঝলে হে? বোঝার আর কি আছে, এই ভদ্রলোকের বোনের কিছু একটা হয়েছে, সেই বিষয় নিয়ে উনি তদন্ত করাতে চাইছেন। কিন্তু বোমকেশ, এই শালকুমারহাট জায়গাটা কোথায়? এর নাম তো আগে শুনিনি, বা ম্যাপেও তো এর নাম দেখেছি বলে মনে পড়ে না। আমার কথা শুনে বোমকেশ একটু হাসল, তারপরে বলল, দেখো অজিত, ম্যাপ বানিয়েছে ইংরেজ। এবার ইংরেজ যে জায়গায় পৌঁছায়নি সেই জায়গার ম্যাপ হয়নি, সেই কারণেই এই অঞ্চলের ম্যাপও হয়নি। এর পরের ঘটনা খুবই সহজ। চিঠি পাওয়ার 6 দিনের মাথায় ব্যাগ পোঁটলাপুটলি নিয়ে আমরা পৌঁছে গেলুম শিয়ালদাহ স্টেশন। সেখান থেকে রাত 9:10 ব্রডগেজ ইস্ট বেঙ্গল মেল ট্রেন ধরে ভোর 5টায় পৌঁছলাম প্রভাতীপুর। সেখান থেকে ধরলুম কোচবিহারগামী মিটার গেজ ট্রেন, যা আমাদের বেলা 11:30 কোচবিহার ডাউন স্টেশনে নামিয়ে দিল। চিঠি পাওয়ার দিনই পাহাড়ে যাওয়ার কথা শুনে সত্যবতী আর আমাদের ওপরে রাগ করে থাকেন। আনন্দের সঙ্গে ব্যাগ গোছানো থেকে আরম্ভ করে আমরা রাস্তায় কি কি খাবার খাবো সব কিছুর ব্যবস্থা করেছে। খোকারও আনন্দে শেষ ছিল না, সে জ্ঞানত এই প্রথম পাহাড় দেখবে। আমরা রেলগাড়ি থেকে নামতেই এক বিহারি বেঁটেখাটো কুলি আমাদের দিকে এগিয়ে এসে বলল, আপ লোক ক্যা ডাক্তার যতীন সান্যালের লোক আছেন? বোমকেশ সম্মতিসূচক মাথা নাড়াতে সে আমাদেরকে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটা ফোর্ড মডেল এ 1931 সালের গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির সামনে চুরুট হাতে পায়চারি করছিলেন ডাক্তার সান্যাল। আমাদেরকে আসতে দেখে হাত তুলে অভ্যর্থনা জানালেন। মোটাসোটা ভদ্রলোকের উচ্চতা বেশ ভালো, চোখে চশমা এবং এক গাল ভর্তি দাড়ি। ভদ্রলোকের গায়ের রং ভারতীয়দের মতোই, তবে তার জামা কাপড় সম্পূর্ণ সাহেবি। পরেছেন 3 পিস টুইল্ড স্যুট, মাথায় আবার হ্যাট। কুলিকে পয়সা দিয়ে তারপর আমাদের নমস্কার করে তিনি বললেন, আসুন আসুন বোমকেশবাবু, আপনাদের অপেক্ষাতেই ছিলাম। আমার সমস্যার সমাধান একমাত্র আপনিই করতে পারবেন। গাড়ির সামনে ডাক্তার সান্যালের সঙ্গে বসলাম আমি, বোমকেশ পেছনে, সত্যবতী আর খোকার সঙ্গে। কালো রঙের রাজকীয় গাড়িটি তার গম্ভীর ইঞ্জিনের আওয়াজ তুলে বনজঙ্গলপূর্ণ পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলল আলিপুরদুয়ারের ছোট্ট এক অঞ্চল শালকুমারহাটের দিকে। এখানে আসার আগে শালকুমারহাটের কিছু ইতিহাস জানার চেষ্টা করেছিলাম, তবে তেমন কিছুই জানতে পারিনি। শুধু জানলাম এই অঞ্চলে রায়কোট বংশের শাসনকাল ছিল। এখন অবশ্য জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও জমিদার বাড়ি এবং তার সংলগ্ন জমিজমা সবই রয়ে গেছে। বর্তমান জমিদার প্রতাপাদিত্য রায়কোট, তার তেলকল, চালকল এবং কয়েকটি চা বাগানের আয় দিয়েই তাদের সংসার চলে। ডাক্তারবাবু গাড়ি চালাতে চালাতে কথা বলছিল। তার কাছ থেকেই জানতে পারলাম শালকুমারহাট কোচবিহার থেকে 38 কিলোমিটার দূরে। গাড়িতে ঘন্টা 1.5 পথ, মাঝে আবার মিনিট 5 জন্য খেয়া পার হতে হবে তোরসা নদীর ওপর দিয়ে। খেয়ার কথা শুনেই সত্যবতীর চোখ বড় বড় হয়ে গেল। তার অবস্থা দেখেই বোমকেশ অগত্যা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করল, বলছি ডাক্তারবাবু, মানে কোনো ভয় নেই তো? আসলে বুঝতেই পারছেন, পরিবার রয়েছে সঙ্গে। না না বোমকেশবাবু, আমাদের নিজস্ব লঞ্চ আছে, গোটা গাড়িটাই তাতে উঠে যাবে। আপনাদের শুধু একটু নেমে দাঁড়াতে হবে লঞ্চের ডেকে, এই যা। তাছাড়া মিনিট 5 ব্যাপার, চোখের পলকেই পৌঁছে যাব ওই পারে। খেয়া পার হওয়ার পর মাত্র 20 মিনিটের যাত্রায় আমরা পৌঁছলাম শালকুমারহাট রাজবাড়ির সিংহদুয়ারের সামনে। লাল চুন সুরকে দিয়ে তৈরি এক বিরাট পেল্লায় প্রাসাদ, অনেকটা ইউরোপীয় গির্জা বাড়ির ধাঁচে তৈরি। মূল বাড়ি থেকে সিংহদুয়ারের দূরত্ব প্রায় 800 থেকে 900 মিটার। ডাক্তার সান্যাল একটা বিশাল ফোয়ারার পাশ দিয়ে গাড়িটি নিয়ে গিয়ে দাঁড় করালেন রাজবাড়ির ফটকের সামনে।
গাড়িতে আসবার সময় উনি আমাদের সবটা বুঝিয়ে দিয়েছেন। তার কথা অনুযায়ী আমরা যেন কোনোভাবেই প্রকাশ না করি যে আমরা তার বোনের মৃত্যুর তদন্ত করতে এসেছি। আমাদের বলতে বলা হয়েছে আমরা কেবল ভ্রমণ করতে এসেছি এবং ব্যোমকেশের সঙ্গে আগে থেকেই ডক্টর সান্যালের পরিচয় ছিল। হঠাৎ করে কয়েকদিন আগে চিঠি লিখে সান্যালকে ব্যোমকেশ জানিয়েছে যে সে এই শালকুমারহাট নামের এই অজ্ঞাত অঞ্চলে কিছুদিন নিরিবিলিতে এসে সময় কাটাতে চায়, আর সেই উপলক্ষেই সান্যালবাবু তাকে আমন্ত্রণ জানিয়েছেন। সত্যবতী আবার এসবের মাঝে পড়ে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। প্রথম থেকেই সে যে একটা জটিল রহস্যের মধ্যে এসে পড়েছে তা সে বুঝতে পেরেছে। অন্যদিকে খোকা তার চোখগুলো বড় বড় করে চারপাশের প্রকৃতি, পাহাড়, ঝর্ণা, নদী আর খেয়াঘাট সমস্ত কিছুকে যেন গোগ্রাসে গিলে খাচ্ছে। এর আগে সত্যবতী, ব্যোমকেশ আর আমি তিনজনেই অনেকবার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ঘুরেছি বটে, কিন্তু খোকার জীবনে তার চোখের সামনে এমন সৌন্দর্য এই প্রথম। তাই তার মুখ থেকে হাসি আর সরছে না। গাড়িটা ফটকের সামনে দাঁড়াতেই দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি পরা, গলায় সোনার চেন ঝোলানো এক লম্বা চওড়া ভদ্রলোক। গায়ের রং বেশ ফর্সা। আমাদের দিকে তাকিয়ে তিনি নমস্কার করলেন। ডাক্তার সান্যাল গাড়ি থেকে নেমে আমাদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি হলেন আমার জামাইবাবু, প্রতাপাদিত্য রায়কটের ছেলে বিক্রমাদিত্য রায়কট। আর জামাইবাবু, ইনি বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, ওর স্ত্রী, সন্তান এবং ওর বন্ধু ও সহকারী অজিত বন্দ্যোপাধ্যায়। আগে নমস্কার। আসুন আসুন, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আশা করি আপনারা যে কদিন এখানে ঘুরতে এসেছেন আপনাদের ভালো মতোই কাটবে। এখানে দেখার মতো কিন্তু অনেক কিছুই আছে। ঝর্ণা, নদী, গ্রাম বাংলার প্রকৃতি, অনেক কিছুই রয়েছে। যতীন আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেবে। আমি তো আসলে সব সময় দিতে পারবো না, তাই তবে দেওয়ার চেষ্টা অবশ্যই করব, চিন্তা করবেন না। ভদ্রলোকের গলার আওয়াজ বেশ গম্ভীর ও গভীর। অনেকটা রেডিও সঞ্চালকের মতো গুরুগম্ভীর স্বরে তিনি কথাগুলো বললেন। এসব দেখে বাড়ির ভেতরে ঢুকলে নিজেদের কেমন যেন ক্ষুদ্র মনে হয়। বড় বড় থাম, বিশাল সব সিঁড়ি, দরজার উচ্চতা কোনোটা 10 ফুট তো কোনোটা 8 ফুট। এসব দরজা এক হাতে খোলা বা বন্ধ করা বেশ খাটুনির কাজ। একতলায় বসার ঘর আর ট্রফি রুম। ট্রফি বলতে অবশ্য বাঘ সিংহের ছাল টাঙানো এবং বেশ কিছু বন্দুক সাজানো। বোঝা যায় এ বাড়ির লোকেদের শিকারের প্রতি বেশ ঝোঁক ছিল। ব্যোমকেশ সেই ঘরে বেশ কিছুটা সময় কাটালো। খোকা চোখের সামনে প্রথমবার মরা চিতাবাঘ তার দিকে তাকিয়ে আছে দেখে ভয়ে আঁতকে উঠেছিল। কিছুক্ষণ বাদে অবশ্য তার ভয় কেটে গিয়েছে। মার্বেলে তৈরি সিঁড়ি দিয়ে চলে গেলাম উপরে। সেখানে ব্যোমকেশ, সত্যবতী আর খোকার জন্য একটা বড় পালঙ্ক সজ্জিত ঘর এবং তার ঠিক পাশেই ছোট্ট একটা পালঙ্ক সজ্জিত ঘর আমার জন্য বরাদ্দ হলো। ঘরগুলোর সব থেকে বড় গুণ হচ্ছে জানলা খুললেই গভীর জঙ্গল, দূরের পাহাড় আর নির্মল আকাশের দেখা পাওয়া যায়। এখন দুপুর 1টার একটু বেশি বাজে। ব্যোমকেশ জামাকাপড় ছেড়ে স্নানে চলে গিয়েছে। সত্যবতী খোকার জামাকাপড় গুছিয়ে বের করে দিচ্ছে। আমিও অগত্যা কিছু করার না পেয়ে স্নান করতেই চলে গেলাম। দুপুরবেলা খাওয়ার টেবিলে আর একটা চমক আমাদের জন্য অপেক্ষা করছিল। রাজবাড়ির খাওয়া বলে কথা, এক একজনের পাতে যে পরিমাণ পদ রয়েছে সে পরিমাণ পদ গোটা জীবনে আমি দেখেছি বলে তো মনে পড়ে না। বড় কাঁসার থালায় ভাত, ডাল, ভাজা, তরকারি, ছানার কোপ্তা থেকে পাঁঠার মাংস, দই, মিষ্টি সব রয়েছে। সত্যবতী তো খানিকটা চমকে গিয়েই ব্যোমকেশের কানে কানে কী সব যেন বলছিল। ব্যোমকেশ আমার কাছে এসে বলল, কি বুঝছো হে? আর কিছু হোক না হোক 3 বেলা মন ভরে খাওয়া যাবে কি বলো? খাওয়া তো যাবে, কিন্তু এই পরিমাণ খাবার খেলে দুদিনেই তো পেটটা খারাপ হবে মনে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ হতে হতে 2:30 বেজে গেল। ডাক্তারবাবু আমাদের ঘরের কাছে এসে আমাদেরকে ছেড়ে দিয়ে গেলেন এবং বলে গেলেন, এখন আপনারা বিশ্রাম নিন। সন্ধেবেলা আপনাদের সঙ্গে আমি কথা বলবো। এমনিতেও এখানে রাত্রিবেলা ঘোরার কিছু নেই। 6টা, 6:30 বাজলেই চারিদিকের দোকানপাট, বাজার যা আছে সবই বন্ধ হয়ে যায়। সবাই যে যার বাড়িতে চলে যায়।
সন্ধে 6:30টার সময় চা নিয়ে ঘরে ঢুকলেন ডাক্তার সান্যাল। পেছনে এক চাকর, তার হাতে ট্রে ভর্তি বেশ কিছু কেক, বিস্কুট আর বিভিন্ন রকম বিদেশি খাবার। এ কী করছেন ডাক্তারবাবু? এই তো দুপুরে অত খেলাম, আবার এখন এত? এর অর্ধেকটা কমিয়ে নিয়ে যান, না হলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে। আমাদের তো অত অভ্যেস নেই। ডাক্তারবাবু প্রথমে নিতে চাইছিলেন না, কিন্তু ব্যোমকেশ আমার আর সত্যবতীর জোরাজোরিতে শেষ পর্যন্ত তিনি বেশ কিছুটা কমিয়ে ফেরত পাঠিয়ে দিলেন। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি ব্যোমকেশদের ঘরে বসে ব্যোমকেশ, খোকা আর সত্যবতীর সাথে আড্ডা মারছিলাম। জানলায় অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কত রকমের তারা দেখা যাচ্ছে, সে সমস্ত কথা বলছিলাম। এমন সময় ডাক্তারবাবুর আগমন ঘটল। ডাক্তারবাবু বেতের সোফা সেটের উপর আরাম করে বসলেন। তার অত বড় চেহারাটা ওইটুকু চেয়ারে কি করে আঁটল সেটাই একটা রহস্যের বিষয়। নিজের চায়ের কাপটা হাতে তুলে নেওয়ার আগে সবার হাতে হাতে চায়ের কাপ আর খোকার হাতে একখানা ফ্রুট কেক ধরিয়ে দিয়ে তিনি বলতে শুরু করলেন। দেখুন ব্যোমকেশবাবু, আমরা দুজনেই, মানে আমি আর আমার বোন, কলকাতার গড়িয়াহাট অঞ্চলে বড় হয়েছি। বাবা ছিলেন আবগারি দপ্তরের এক সাধারণ কেরানি, মোটামুটি সচ্ছল পরিবারই বলা চলে। পড়াশুনো শেষ করে আমি ডাক্তারি পড়ি, আর ময়ূরাক্ষী আমার বোন সাহিত্য নিয়ে পড়াশুনো করে। এরপর আমি একটি ছোট ডিসপেন্সারি চালাতে শুরু করি। একদিন খবরের কাগজে চোখে পড়ল একটি বিজ্ঞাপন, শালকুমারহাট রাজবাড়ির পক্ষ থেকে দেওয়া। সেখানে একজন নিয়মিত ডাক্তারের প্রয়োজন, স্থায়ী পদ। আমি আর দেরি না করে আবেদনপত্র পাঠালাম। কিছুদিন পর ওনারা আমাকে ডেকে পাঠান। সাক্ষাৎকারে কথা বলেই যেন তাদের আমাকে পছন্দ হয়ে যায়। শেষ পর্যন্ত আমাকেই ওই পদের জন্য নিয়োগ করা হয়। তারপর থেকে আজ প্রায় 10 বছর ধরে আমি এখানেই আছি। এখানে যখন প্রথম আসি তখন আমার বয়স 25, এখন 35। তা আপনার বোনের সঙ্গে জমিদারবাবুর ছেলের বিয়ে হলো কি করে? আসলে হয়েছে কি, আমার চাকরি পাওয়ার 3 বছরের মাথায় বাবা মা এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। বোনের দেখাশোনা করার মতো আর কেউ ছিল না, তাই আমিই তাকে সঙ্গে করে এখানে নিয়ে আসি। রাজবাড়িতে ঘরের কোনো অভাব নেই, সেখানেই তার থাকার ব্যবস্থা করে দিই। ময়ূরাক্ষী শিক্ষিত মেয়ে, তাই রাজবাড়ির চত্বরে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে শুরু করে। এই সময়ই বিক্রমাদিত্য, অর্থাৎ যার সঙ্গে আজ সকালে আপনাদের দেখা হয়েছে, তার সঙ্গে ধীরে ধীরে আমার বোনের ঘনিষ্ঠতা বাড়ে। সেই ঘনিষ্ঠতা একসময় প্রেমে পরিণত হয়। পরে যখন বিয়ের প্রসঙ্গ ওঠে, আমার তাতে বিশেষ কোনো আপত্তি ছিল না। আমরা তো সামান্য ছাপোষা কেরানির পরিবার ব্যোমকেশবাবু। এত বড় ঘরে আমাদের মেয়ের বিয়ে হওয়া এমনিতেই প্রায় অসম্ভব। তাই যখন সেই সুযোগ এলো তখন আমি আর বাধা দিইনি। কিন্তু এখন মনে হয় সেই বিয়েটা না হলেই বোধহয় ভালো হতো। কেন এমন কথা বলছেন? আর বলবেন না, ওদের বিয়ে হয়েছে 5 বছর আগে। 3 বছর আগে আমার বোনের একটি কন্যা সন্তান হয়। আমি খুব খুশি ছিলাম। কিন্তু গত বছর মার্চ মাসের 14 তারিখ হঠাৎ ভোর 3টে নাগাদ বিক্রমের গাড়ির ড্রাইভার দীনদয়াল আমার বাড়ি এসে আমাকে জানায় যে বাড়িতে নাকি কে ঢুকেছে আর ময়ূরীর, আমার বোনের, নাকি কি একটা হয়ে গিয়েছে। আমি তৎক্ষণাৎ গাড়ি নিয়ে রাজবাড়ির দিকে রওনা হলাম। আপনি রাজবাড়িতে থাকেন না? আসলে ব্যোমকেশবাবু, বোনের বিয়ের পর আমি আর এ বাড়িতে থাকি না। গ্রামের মধ্যেই কাঠের একতলা একটা ছোট বাড়ি বানিয়েছি, সেখানেই থাকি। যতই হোক ওটা তো বোনের শ্বশুর বাড়ি, তাই একটু দূরত্ব বজায় রাখাই শ্রেয় মনে করেছিলাম। আমাদের পরিবারে এমনটাই নিয়ম। খবর পেয়ে আমি তৎক্ষণাৎ সেখান থেকে রওনা দিই। আসার পথে শালকুমারহাট পুলিশ ফাঁড়ির দারোগা সুভাষ হালদারকে খবর দিয়ে এসেছিলাম। তিনিও আমার পেছন পেছন জিপ নিয়ে চলে আসেন। বাড়িতে পৌঁছে দেখি বিক্রম বসার ঘরের সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। তার হাত, মুখ, মাথা সবখানেই রক্ত লেগে রয়েছে। সুভাষ হালদার কড়া মেজাজের পুলিশ অফিসার, সহজে বিচলিত হন না। তিনি এক মুহূর্ত দেরি না করে সোজা উপরতলায় উঠে গেলেন। প্রথমে দেখে নিলেন আমার ভাগ্নি ঠিক আছে কিনা। সে তখন নিশ্চিন্তে ঘুমিয়ে। তারপর তিনি ঢুকলেন
বিক্রম আর ময়ূরাক্ষীর শোবার ঘরে। সেখানে গিয়ে তিনি স্তব্ধ হয়ে যান। শোয়ার পালঙ্কের উপর নিথর পড়ে আছে আমার বোন ময়ূরাক্ষী, চারপাশে রক্ত ছড়িয়ে আছে। দারোগাবাবুর ডাক শুনে আমিও উপরে উঠেছিলাম বটে, কিন্তু যে দৃশ্য দেখলাম তা আমাকে বহু দিনের জন্য মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিল। মাথায় কোনো সুস্থ চিন্তা আসছিল না। কখনো কখনো আত্মহত্যার কথাও ভেবেছি। ভদ্রলোকের গলা বুঝে এলো। একটু গলা পরিষ্কার করে তিনি আবার বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আমরা ছাপোষা ঘরের মানুষ। ছোটবেলা থেকে শিখেছি টাকার চেয়ে প্রাণ বড়। এত বড় ঘরের লোভে পড়ে হয়তো বিয়েটা দিয়েছিলাম, কিন্তু এখন মনে হয় সেটা আমাদের ঠিক হয়নি। বামুন হয়ে চাঁদ ধরতে যাওয়া সেটাই ভুল ছিল। যাই হোক, তারপর ময়ূরীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তে জানা যায় কোনো সরু ধারালো বস্তু দিয়ে গলার বাঁদিকে আঘাত করা হয়েছিল। তারপর কোনো ভারী বা ধাতব বস্তু দিয়ে মাথা ও ঘাড় থেঁতলে দেওয়া হয়। পুলিশ কাউকে ধরেনি? বাড়ির কাজের লোকেদের সঙ্গে কোনো বিরোধ বা অন্য কারোর ওপর কোনো সন্দেহ আছে? দেখুন, আমার বোনকে আপনি চেনেন না বলেই একথা বলছেন। তার মতো মিশুকে আর কোমল স্বভাবের মানুষ খুব কমই দেখেছি। তাকে কোনোদিন কারোর ওপর রাগ করতে দেখিনি। আজও বাড়ির একজন কাজের লোকের মুখে তার নামে খারাপ কথা শুনবেন না, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আর পুলিশের কথা কি বলবো, রায়কট বংশের ছেলে যদি বলে যে বাড়িতে আততায়ী ঢুকেছিল এবং তার হাতেই ময়ূরীর মৃত্যু হয়েছে, তবে তারা আর বেশি মাথা ঘামায় না। নামমাত্র একটা তদন্ত হালদার মশাই করেছিলেন বটে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। শুধু জানা গিয়েছিল যে ঝাঁকড়া চুলের এক ভদ্রলোককে বিক্রম নাকি ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছিল। আচ্ছা ডাক্তারবাবু, বিক্রমবাবু জানলেন কি করে যে তার স্ত্রী মারা গেছেন? তিনি কি পাশে শুয়েছিলেন না অন্য কোথাও ছিলেন? বিক্রমের কথা মতো সেদিন রাতে তারা তার বন্ধু ও বন্ধুর স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করেছিল। দৈপায়ন আড্ডো আর নলিনী আড্ডো। দৈপায়ন আলিপুরদুয়ারের একটি চা বাগানের ম্যানেজার। খাওয়া দাওয়ার পর তারা চলে গেলে ময়ূরী মেয়েকে নিয়ে উপরতলায় শুতে যায়, আর বিক্রম নিচে পড়ার ঘরে বসে কারখানার কিছু কাজ আর বইপত্র নিয়ে ব্যস্ত ছিল। তার কথা মতো সেখানেই সে ঘুমিয়ে পড়ে। তারপর হঠাৎ ময়ূরীর চিৎকারে তার ঘুম ভাঙে। ময়ূরী নাকি তার নাম ধরে ডাকছিল। সে তড়িঘড়ি গিয়ে উপরতলায় গিয়ে দেখে বিছানার উপর ময়ূরী রক্তাক্ত অবস্থায় ছটফট করছে, আর জানলা দিয়ে ঝাঁকড়া চুলের লাল জামা পরা এক ব্যক্তি যেন পালিয়ে গেল। এটাই ছিল তার বক্তব্য। কিন্তু পুলিশ হন্যে হয়ে খুঁজেও গোটা শালকুমার হাটে ওই লাল জামা পরা ঝাঁকড়া চুলের কাউকে পায়নি। দেখুন ব্যোমকেশবাবু, এই গ্রামে এমন কেউ থাকে না যাকে গ্রামের কেউ চেনে না। খুব বেশি হলে 400 পরিবার এই গ্রামের বাসিন্দা। এখানে প্রত্যেককে চেনে। ফলে আচমকা বাইরের কেউ এসে খুন করে যাবে, এটা অবিশ্বাস্য বিষয়। তাছাড়া বাইরের কেউ কেনই বা তাকে খুন করবে? বরং বিক্রমকে যদি কেউ খুন করত তবে তা বিশ্বাসযোগ্য হতো। ওর কারখানা আছে, মাঝে মাঝে রাজনৈতিক কাজেও যুক্ত হয়ে পড়ে, ওদের একটা প্রতিপত্তি আছে। কিন্তু আমার বোনকে তো রাস্তার লোকজনও ভালো করে চেনে না যে সে বিক্রম রায়কটের স্ত্রী। তাকে কেউ কেন হত্যা করবে? ব্যোমকেশের ভ্রু দুটো ভীষণ গভীরভাবে কুঁচকে রয়েছে। সে গভীর চিন্তায় মগ্ন। কিছুক্ষণ চুপ থেকে সে প্রশ্ন করল, আচ্ছা, কলকাতায় আপনাদের সাথে কারো কোনো সমস্যা ছিল? না ব্যোমকেশবাবু, কলকাতায় আমাদের আত্মীয় স্বজন বলতে কেউই ছিল না। আমার বাবা ছিলেন আমার ঠাকুরদার একমাত্র সন্তান। আমাদের ওই একটাই বাড়ি ছিল। আশেপাশের কিছু প্রতিবেশীদের সঙ্গে আলাপ পরিচয়টুকুই সম্বল। এর বাইরে আমাদের খুব একটা পরিচিতি ছিল না। আমরা খুবই সাধারণ মানুষ ব্যোমকেশবাবু। ডাক্তার সান্যালের চোখ জলে ভরে এলো। বুঝতে পারছি নিজের প্রাণের চেয়েও বেশি তিনি তার বোনকে ভালোবাসতেন। আপনার কাকে সন্দেহ? আর কেনই বা হঠাৎ 1 বছর পরে আপনার মনে হচ্ছে যে এই মৃত্যুর পেছনে অন্য কেউ আছে? ব্যোমকেশের দিকে তাকাতে গিয়ে দেখলাম সত্যবতীর চোখেও জল। মেয়েরা বোধহয় একটু বেশি অনুভূতিপ্রবণ হয়।
তাই ডাক্তারবাবুর কষ্টটা সত্যবতীও নিজের মনে অনুভব করতে পারছে। দেখুন ব্যোমকেশবাবু, আমি আজও তার মৃত্যুর দিনটা ভুলিনি, হয়তো হয়তো কোনোদিনও ভুলবও না। কিন্তু কয়েকদিন আগে আমি একটা খবর পেয়েছি যে গত 3 বছর ধরে বিক্রমের এক প্রেমিকা আছে জলপাইগুড়িতে। নাম ধাম কিছুই জানি না, কিন্তু জলপাইগুড়িতে তার একজন প্রেমিকা যে আছে সে বিষয়ে আমি নিশ্চিত। এই খবরটা আপনাকে কে দিল? ওইটা জিজ্ঞেস করবেন না, কারণ আমি সেটা বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, খবরটা আমি পেয়েছি এবং সঠিক লোকের কাছ থেকেই পেয়েছি, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনাদের দায়িত্ব হলো আমার বোনের মৃত্যু কেন হলো আর এর পেছনে দায়ী কে তা খুঁজে বের করা। আমার ফুটফুটে নিষ্পাপ ভাগ্নিটার কপালে যে মাতৃস্নেহ জুটল না, তার জন্য দায়ী কে সেটা আপনাকে খুঁজে বের করতেই হবে। আপনি যত টাকা চান আমি দেব। আপনি বললে কলকাতার একটা বাড়ি আর 2টো গাড়িও দিতে পারি, কিন্তু আমার বোনের খুনিকে সাজা দেওয়াতেই হবে ব্যোমকেশবাবু, যেভাবে হোক, যেমন করে হোক। এই কথাটুকু বলার সময় ভদ্রলোকের চোখের মধ্যে যেন আগুন জ্বলে উঠল। মনে হলো সামনে পেলে খুনিকে তিনি যেন এক্ষুনি 2 টুকরো করে ছিঁড়ে ফেলবেন। আপনি শান্ত হন ডাক্তারবাবু। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার বোনের খুনিকে খুঁজে বের করতে। তবে এইটুকু মাথায় রাখবেন, ঘটনাটা কিন্তু 1 বছর আগের। যদি অসফল হই তবে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমরা নিজেদের খরচেই ফেরার টিকিট কেটে এসেছি, সেই টিকিটেই ফিরে যাব। আর আপনি আমাকে অগ্রিম যে টাকা দিয়েছেন সেটা আমার কাছে তোলাই আছে। যদি রহস্যের সমাধান করতে না পারি, আপনার বোনের খুনিকে শাস্তি দিতে না পারি, তবে সেই টাকা আপনাকে ফেরত দিয়ে এখান থেকে বিদায় নেব। না না ব্যোমকেশবাবু, আমি টাকা ফেরত চাইছি না। আপনি শুধু চেষ্টা করুন, না পারলে আপনারই বা করার কি আছে? 1 বছর আগের ঘটনা। বিক্রমের মতো এত বড় প্রভাবশালী লোকের বিরুদ্ধে যদি আপনি পেরে না ওঠেন, তাতে কিছু করার নেই। আপনি শুধু সেই চেষ্টাটুকু করুন যা এখানকার কোনো পুলিশ অফিসার করেনি, সেটুকুই আমার বোনের আত্মাকে শান্তি দেবে। সেদিন রাতে আর কোনো কথা হলো না। ডাক্তার সান্যাল চলে যাওয়ার পর ঘরের আনন্দের পরিবেশটা হঠাৎ কেমন বিষণ্ণতায় ভরে গেল। সত্যবতী সেই যে চুপ করেছে, তার মুখে আর কথা নেই। সে কেবল জানলা দিয়ে বাইরের অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে নিশ্চুপ বসে আছে। ব্যোমকেশ ঘরে সিগারেট খেতে পারবে না বলে ছাদে গিয়েছে। আমি বসে আছি 2টো ঘরের মাঝখানের সাধারণ বারান্দাটিতে। আকাশে চাঁদ উঠেছে, মায়াবী লাগছে চারপাশটা। কোথাও কোনো কৃত্রিম আলো নেই, নেই কোনো গাড়ির শব্দ। বাড়ির কিছু কিছু অংশে প্রদীপ জ্বলছে, আর বাকি অংশটা চাঁদের মলিন আলোয় আলোকিত। হঠাৎ পায়ের শব্দ পেয়ে তাকিয়ে দেখলাম ছাদের সিঁড়ি বেয়ে ব্যোমকেশ নেমে আসছে। সে এসে আমার সামনে বসে বলল, কি অজিত, কি বুঝছো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে কোলের ওপর হাতের বইটা বন্ধ করে বললাম, আর কি বুঝবো বলো? এত বড় প্রাসাদের মতো বাড়ি, এর মধ্যে কে কাকে মেরে রেখে চলে গিয়েছে, তা কি করে বের করবে সেইটাই ভাবছিলাম। এই অঞ্চলের 400টি পরিবারের প্রতিটিতে যদি 5 জন করেও লোক থাকে, তাহলেও তো 1000-2 মানুষ। তাদের মধ্যে থেকে অপরাধীকে খুঁজে বের করা কি 4টিখানি কথা? উপায় তো একটা করতেই হবে, কিন্তু তার মধ্যে আবার উনি আমার পরিচয় গোপন রাখতে বলেছেন। ওটাই সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে, বুঝলে হে। ঘরের ভেতর থেকে লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো সত্যবতী। আমাদের দিকে তাকিয়ে বলল, কি গো ঠাকুরপো, তুমি আর তোমার বন্ধু এই অন্ধকারের মধ্যে কি করছো? এই চাঁদের নির্মল আলো উপভোগ করছি। এই রূপ তার কলকাতায় পাওয়া যায় না। জানি না বাবু, তোমাদের কি করে যে এই অন্ধকারে বসে থাকতে ভয় লাগছে না, ভগবান জানে। আমার তো এই বাড়িতেই থাকতে ভয় লাগছে। একটা নিষ্পাপ মেয়েকে ওভাবে যে খুন করতে পারে, সে তো আবার খুন করতে পারে গো। সে তো ধরাও পড়েনি, তার ওপর আবার খোকাবাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমার যে কি দুশ্চিন্তা হচ্ছে না, তা বলে বোঝাতে পারবো না। ভয় পেও না সত্য। দেখো, কোনো খুনি বিনা কারণে খুন করে না। নিশ্চয়ই তার পেছনে কোনো গূঢ় কারণ আছে। খুন করা চুরি চামারি বা ছিনতাইয়ের মতো সহজ কাজ নয়। এটা করতে বুদ্ধি লাগে, গভীর চিন্তা লাগে এবং অনেক ভেবেচিন্তে এগোতে হয়।
তাই সেই মানসিক ধকল মানুষ একবারের বেশি দুবার নিতে চায় না। আর যদি আরও খুনের সম্ভাবনা থাকতো, তবে 1 বছর পর আমাদের এই রহস্য সমাধানে আসতে হতো না, তার আগেই আরও 2-1টা খুন হয়ে যেত। ব্যোমকেশের কথায় সত্যবতী কতটা আশ্বস্ত হলো বলতে পারবো না, তবে সে আবার ঘরে ফিরে গেল। খোকা ঘরের ভেতরে লণ্ঠনের আলোর বিপরীতে হাত রেখে দেওয়ালের ছায়ার সঙ্গে খেলা করছে। এই খেলা আমরাও ছোটবেলায় প্রচুর খেলেছি। এখন কলকাতায় লণ্ঠনের ব্যবহার কমে যাওয়ায় মানুষ এসব খেলা প্রায় ভুলেই গিয়েছে। ছোটবেলায় গ্রামে থাকাকালীন এই খেলাই ছিল আমাদের ভাই বোনদের সবথেকে বড় বিনোদন। হাতের বিভিন্ন ভঙ্গিতে দেওয়ালে ছায়ার পশু পাখি তৈরি করা। কিছুক্ষণ খোকার খেলা দেখে আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এবার তাহলে আমাদের কাজের পরিকল্পনা কি? ব্যোমকেশ মাথার চুলগুলো একটু পেছনের দিকে সরিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। তারপরে বলল, প্রথমে বাড়ির কাজের লোকদের সঙ্গে কথা বলতে হবে। সত্যকে কথা বলতে হবে বাড়ির মহিলাদের সাথে। কিন্তু সে তো ডাক্তারবাবুর গল্প শুনেই কেঁদে একসা হচ্ছে। দেখি, কাল সকালে তাকে বুঝিয়ে বলবো। আর পুরুষদের সঙ্গে তুমি আর আমি দফায় দফায় এমনভাবে কথা বলবো যেন আমরা স্রেফ ঘুরতে এসেই কৌতূহলী হয়ে বিভিন্ন প্রশ্ন করছি। তাছাড়া কাল সকালে একবার জঙ্গলটা ঘুরে আসতে হবে, নইলে বিক্রমবাবুর মনে হতে পারে যে আমরা কেবল ভ্রমণের উদ্দেশ্যে আসিনি। অন্ধকার বারান্দা থেকে আশেপাশের বারান্দাগুলো আবছা দেখা যাচ্ছে। বাড়ির ভেতর কাজের লোকেরা ছোট ছোট মোমবাতি হাতে চলাফেরা করছে। মাঝে মধ্যে লণ্ঠন হাতে বিক্রমবাবুকেও এদিক ওদিক যেতে দেখলাম। একবার সম্ভবত বিক্রমবাবুর বৃদ্ধ বাবাকেও নজরে এলো। শরীরটা ওনার ভীষণই ভেঙে পড়েছে। একজন কাজের লোক তাকে ধরে ধরে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে গেল। ওদিকে ডাক্তার সান্যাল টেলিফোনে কাউকে একটা কল করার চেষ্টা করছিলেন, কিন্তু সম্ভবত বৈদ্যুতিক বিভ্রাটের কারণে সংযোগ আর স্থাপিত হলো না। জায়গাটা এত নিস্তব্ধ যে মাঝে মাঝে অবাক হতে হয়। প্রকৃতি এখানে যেমন সুন্দর তেমনই নিঝুম। দূর থেকে পেঁচার ডাক, ঝিঝি পোকার শব্দ কিংবা কোনো নাম না জানা নিশাচর পাখির ডাক ভেসে আসছে। আচমকা কোনো শব্দ পেলে গায়ে কাঁটা দেয় বটে, তবে এমন নির্মল শীত আর মেঘমুক্ত স্বচ্ছ আকাশ অনেক বছর দেখিনি। রাতে আর বিশেষ কিছু হলো না। যে যার মতো খাওয়া দাওয়া সেরে রাত 9:30টার মধ্যেই বিছানায় চলে গেলাম। গতকালের দীর্ঘ ভ্রমণের ধকল শরীর আর সইতে পারছিল না। বিছানায় পিঠ ঠেকানো মাত্রই গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙল ব্যোমকেশের ঠেলায়। সে রসিকতা করে বলল, ওহে লেখক মহাশয়, ওঠেন, আমাদের তো একটু ঘুরতে বেরোনোর কথা ছিল। আপনার যা ঘুমের বহর, তাতে আজ আর বেরোবো বলে তো মনে হচ্ছে না। তাড়াতাড়ি ওঠেন, বেলা হয়ে গেল যে। আজ সকালে আমাদের দেখা হলো বিক্রমাদিত্য রায়ের সেক্রেটারি মন্মথনাথ সরকারের সঙ্গে। বয়স 35-এর ওপর, পরিপাটি ও ঝকঝকে এক ভদ্রলোক। ব্যোমকেশের ডাকে ঘুম থেকে উঠে নিচে এসে দেখি তিনি একটি জিপের সামনে দাঁড়িয়ে। নমস্কার করে তিনি বললেন, আমি মন্মথনাথ সরকার, বিক্রমবাবুর সেক্রেটারি। কাল আমি এখানে ছিলাম না, মায়ের শরীর খারাপ ছিল, তাই কলকাতা গিয়েছিলাম। আজ সকালেই ফিরলাম। এখনই আমাদের সঙ্গে বেরোচ্ছেন? বিশ্রাম নেবেন না? না, ট্রেনেই ঘুম হয়ে গেছে। প্রথমে কষ্ট হতো, এখন অভ্যেস হয়ে গেছে। সপ্তাহে একবার আমাকে কলকাতা যেতেই হয়। কেন? ব্যবসার কিছু কাজ কলকাতায় হয়, এখানকার জিনিসও সেখানে পাঠানো হয়, তাই মাঝে মাঝে গিয়ে খোঁজ খবর নিতে হয়। ছোটবাবু না গেলে তখন আমাকেই যেতে হয়। মন্মথবাবু, তা আজ কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ির দরজা খুলে মন্মথবাবু বললেন, আজ আমরা এক অভয়ারণ্যের দিকে যাব। সরকার সেখানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের পরিকল্পনা করছে। জায়গাটার নাম জলদাপাড়া। ওখানে গন্ডারের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি, তবে বাঘ দেখা খুবই ভাগ্যের ব্যাপার। গন্ডার দেখার কথা শুনে সত্যবতী আর খোকা দুজনেই ভীষণ উত্তেজিত হয়ে উঠল। খোকা তো আনন্দে গান জুড়ে দিল। সামনের সিটে আমি আর মন্মথবাবু, আর পেছনে ব্যোমকেশ, সত্যবতী ও খোকা বসলাম। ঘন জঙ্গলের মায়াবী পরিবেশ দেখে আমি মনে মনে ভাবলাম, কলকাতার বাবুরা এই আলো আঁধারির খেলা কল্পনাও করতে পারবে না। চারপাশে হরিণ, বাঁদর আর কাঠঠোকরা, মাছরাঙার মতো নাম না জানা অজস্র পাখির খেলা।
ইঞ্জিনের শব্দ ছাড়া সেখানে আধুনিক জগতের আর কোনো চিহ্ন নেই। বেশ কিছুটা গিয়ে মন্মথবাবু গাড়ি থামিয়ে বললেন, গাড়ি এখানেই থাক, সামনে একটা জলাশয় আছে, গন্ডাররা ওখানে জল খেতে আসে। গন্ডার কাছাকাছি এলে আমি কিন্তু যাব না ওসব জায়গায়। না না, ওরা এপারে আসে না বৌঠান, জলাশয়ের ওপারে বেড়া দেওয়া আছে, ওখানেই লবণ পাথর আর জল আছে, গন্ডাররা সেখানেই আসে। আমাদের কপাল সত্যিই ভালো। এমনিতে গন্ডার দেখা ভাগ্যের ব্যাপার, কিন্তু আজ যেন ঈশ্বর বিশেষ প্রসন্ন। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা গেল এক মা গন্ডার তার ছোট ছানাকে নিয়ে জল খেতে এসেছে। খোকা চিৎকার করতে যাচ্ছিল, সত্যবতী তাড়াতাড়ি তার মুখটা চেপে ধরল। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসল। প্রায় ঘণ্টাখানেক জঙ্গলে ঘুরে পাখি, গন্ডার, জলাশয় সব দেখে আমরা ফেরার পথ ধরলাম। তখন ঘড়িতে 10টা 5। শীতকাল বলে রোদের তেজ কম, তাই ফিরতে মন চাইছিল না, কিন্তু পেটের টানও কম নয়। জমিদার বাড়িতে ফিরে জলখাবার সেরে যখন বিশ্রাম নিতে যাচ্ছি, ব্যোমকেশ বলল, এই কি, কোথায় চললে? এখন তো কোনো কাজ নেই, একটু গড়িয়েই নি। অজিত, আমরা এখানে ঘুরতে আসিনি, তদন্ত করতে এসেছি। এখন তোমার কাজ হলো বাড়ির মধ্যে ঘুরে ঘুরে কাজের লোকদের সঙ্গে কথা বলা, বিশেষ করে পুরুষদের সঙ্গে। মহিলাদের ব্যাপারটা সত্য দেখবে। আমি অনিচ্ছা সত্ত্বেও নিচে নামলাম, যেখানে কাজের লোকেরা থাকে। কিছু দূর যেতেই আমাদের খাওয়ার দেওয়া লোকটির সঙ্গে দেখা। সে সেলাম করতেই আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? গোপাল বাবু। কতদিন ধরে এখানে কাজ করছো? আমরা 3 পুরুষ ধরে এই বাড়িতে কাজ করি, ঠাকুরদা, বাবা আর এখন আমি। আচ্ছা, বিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ বাবু, একটা 15 বছরের মেয়ে আর 4 বছরের একটা ছেলে আছে। বাহ, ভালো তো। দেখলাম গোপাল মাটি দিয়ে ফুল গাছের টব বানাচ্ছে। জিজ্ঞেস করলাম, এগুলো তো মালির কাজ, তুমি করছো কেন? বড়বাবুর মালির কাজ পছন্দ হয় না, তাই আমি করে দিচ্ছি। বড়বাবু মানে বিক্রমবাবুর বাবা, প্রতাপ নারায়ণ রায়কোট। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন বাবু। বড়বাবুর তো বোধহয় শরীর তেমন ভালো নেই। কালই দেখলাম আপনিই বোধহয় ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন। আর কি বলি বাবু, মানুষের কপাল, সবই মানুষের কপাল। নাহলে তাদের মতো বড় মানুষের এমন কেন হবে বলুন তো? ছোটবাবু মা ছোটবেলায় নদীর পার হতে গিয়ে নৌকা ডুবিতে মারা গেলেন। আমরা সকলে মিলে ছোটবাবুকে বড় করলাম। তারপর বছর 10 আগে হঠাৎ একদিন বড়বাবু জঙ্গলে গিয়েছিলেন পাখি শিকার করতে। জঙ্গলে তো কত সময়ই যান, কোনোদিন কিছু হয় না। আমাদের ড্রাইভার রামানন্দ আর তার বাবা ধ্বজানন্দ ওর সঙ্গে ছিল। হঠাৎ বাঘের সামনে পড়ে গেলেন, গুলি চালিয়েও কিছু করতে পারেননি। তার কাছে একটা মরা পাখি ছিল, সেই পাখিটা বাঘ এসে তুলে নিয়ে গেল। এই ভয়ের ধাক্কায় তার কি যেন হয়ে গেল। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বললেন ভয়ের চোটে তার বুকে সমস্যা হয়েছে। তারপর থেকে আর কোনোদিন তিনি ভালো করে হাঁটাচলা করতে পারেন না, ধরে ধরে চলতে হয়। কি আর বলবো, ভাগ্যের ফেরে এমন জোয়ান মানুষ কেমন যেন হয়ে গেলেন। তা তোমাদের এখানে তো মোটামুটি শুনছি এরকম ঘটনা হয়েই যাচ্ছে। বছরখানেক আগে নাকি তোমার ছোটবাবুর বউ মারা গিয়েছিল। গোপালের কাজ থেমে গেল। কথাটা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল, হ্যাঁ, আর কি বলি বাবু, বাড়িটায় যে কার নজর লেগেছে বুঝতে পারি না। এমন লক্ষ্মী মেয়ে বৌমণি আমাদের মতো কাজের লোকেদের সঙ্গেও আপনি করে কথা বলতো, সেই এমনভাবে মরে গেল। আমার বাচ্চাটাকে খুব ভালোবাসতো জানেন তো, খুব ভালো মানুষ ছিল। তবে ডাক্তারবাবুকে দেখলেই বোঝা যায়। বৌমণি তো ডাক্তারবাবুরই বোন ছিল। ডাক্তারবাবু যেমন ভালো মানুষ, উনিও তেমন ভালো মানুষ ছিলেন। কি করে মারা গেছেন জানো? আর কি বলবো বাবু, আমরা তো ঘরে ঘুমাচ্ছিলাম, বাবু টের পাননি কি হয়েছে। হঠাৎ পুলিশের গাড়ির আওয়াজ শুনে বুঝলাম পুলিশ এসেছে। বেরিয়ে দেখি উপরে সবাই দৌড়ে উঠেছে। ছোটবাবু কেমন পাগলের মতো বসার ঘরে বসে রয়েছেন, আর ডাক্তারবাবু মেঝেতে বসে আছেন। তারপর উপরে গিয়ে দেখি ওই অবস্থা। কে করলো, কিভাবে করলো, কিছুই বুঝতে পারলাম না। বাবু একটা কথা বলি, আমি আপনাকে যে এইসব কথা বললাম, দয়া করে কাউকে বলবেন না বাবু। এ বাড়িতে এসব কথা বলা কেউ পছন্দ করে না। খারাপ স্মৃতি তো, না হলে আবার বকা খেতে হবে। আমি ঘাড় নেড়ে না বললাম।
এরপর বাড়ির একতলায় ঘুরে ঘুরে বিভিন্ন কাজের লোকের সঙ্গে কথা বলে যা বুঝলাম তা হলো ভদ্রমহিলা ভীষণ ভালো মানুষ ছিলেন। কাজের লোকেদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেননি। কারোর কোনো সমস্যা হলে সাহায্য করার চেষ্টা করতেন। ছোটবাবুর প্রশংসাও সবাই করল, অর্থাৎ স্বামী স্ত্রীর বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই। কয়েকজন অবশ্য বড়বাবুর নামে দুই একটা কথা বলল, তবে সেগুলো নিতান্তই বৃদ্ধ মানুষের বয়সজনিত রাগ, আর কিছুই নয়। ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করে ঘরে ফিরে দেখি ব্যোমকেশ বারান্দায় বসে সিগারেট টানছে। আশেপাশে সত্যবতী বা খোকা কেউ নেই। জিজ্ঞেস করতেই বলল ওরা নাকি ছাদে গেছে। আমি মজা করে বললাম, ও তাই বুঝি এখানে দাঁড়িয়ে সিগারেট টানছো? বউঠান দেখলে তো ছাড়তো না। তা কি বুঝলে? বুঝলাম ছোটবাবু আর তার স্ত্রীর বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই। ভদ্রমহিলা খুবই ভালো ছিলেন, সবাইকেই সাহায্য করতেন, গ্রামের বাচ্চাদের পড়াতেন। গোপালও বলল তার ছেলেকে নাকি তিনিই পড়তে শিখিয়েছেন। আমারও একই অভিজ্ঞতা। ড্রাইভার, মালি সবাই একই কথা বলছে। অবাক কাণ্ড, নিরাপত্তারক্ষীরা কিছুই জানে না। কেউ কাউকে পালাতে দেখেনি, কিছু শোনেও নি। হঠাৎ ডাক্তারবাবুর কাছে খবর আসে তার বোন মারা গেছেন। তিনি পুলিশ নিয়ে এসে দেখেন বোন ঘরে মৃত অবস্থায় পড়ে আছেন, আর স্বামী স্তব্ধ হয়ে বসে আছেন। খুবই আকস্মিক, বুঝলে অজিত? মানে কোথাও কিছু নেই, হঠাৎ করে বজ্রাঘাতের মতো একজন এসে মেরে দিয়ে চলে গেল। তার কোনো মোটিভ নেই, কিছুই নেই। ভালো মানুষ, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আর দারোয়ান আর ড্রাইভারের কথা মতো গ্রামের খুব বেশি লোকজনও তাকে চেনে না। তাহলে এবার? ব্যোমকেশ চিন্তিত মুখে বারান্দার রেলিংয়ে টোকা মারতে মারতে বলল, দেখো, আমাদের হালদার সাহেবকে কনফিডেন্সে নিতে হবে। ওই ভদ্রলোক অনেক কিছু জানেন। ছোটবাবুর কথা অনুযায়ী উনি কিছু ফাইল করেননি বটে, তবে একেবারেই যে মূর্খ তা বলা যায় না। আমি কলকাতায় ইংরেজ সাহেবের অফিসে খবর নিয়েছি। তার ট্র্যাক রেকর্ড ভীষণ ভালো। বড় বড় শয়তান ধরে জেলে পড়তে তার জুড়ি মেলা ভার। আর সেই মানুষই ছেড়ে দিল, এইটাই খটকা লাগছে। তাহলে কি হবে? উনি তো আমাদের সঙ্গে সেভাবে কথা বলবেন না। রায়কোট বংশের বিরুদ্ধে। উনি নিজে বলবেন না, কিন্তু ওনাকে দিয়ে বলাতে হবে। মানে? মানে হলো, আমি ইংরেজ বাহাদুরের কাছে খবর দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই হালদার মশাইয়ের কাছে খবর পৌঁছে যাবে যে আজ সন্ধেবেলা দুজন মানুষ আসবে। একজনের নাম ব্যোমকেশ বক্সী আর একজনের নাম অজিত বন্দ্যোপাধ্যায়। তারা যা জানতে চাইবে তা যেন নির্দিষ্টভাবে তাদের জানিয়ে দেওয়া হয়। আর আমরা যদি পরে জানাই যে তার উত্তরে আমরা খুশি নই, তাহলে তাকে তার জবাব দিতে হবে। বাবা, তুমি তো দেখছি একেবারে ইংরেজদের কাছের লোক হয়ে উঠছো হে। দেখো, আবার দেশ স্বাধীন হলে তোমাকে না তাড়িয়ে দেয়। শত্রুকে সবসময় খুব কাছে রাখতে হয়, বুঝলে অজিত? শত্রুকে দূরে রাখলে তার কার্যকলাপ সম্বন্ধে ধারণা করা যায় না। যত কাছে তত ভালো। সন্ধ্যাবেলা যখন আমরা হালদার মশাইয়ের বাড়ির সামনে পৌঁছলাম, তখন অন্ধকার হয়ে গিয়েছে। রাস্তাঘাট একেবারেই ফাঁকা। পায়চারি করার নাম করে আমরা রাস্তায় বেরিয়েছিলাম। ডাক্তারবাবু আমাদের বারণ করেছিলেন এই রাত্রিবেলা বাইরে বেরোতে, কারণ এই অঞ্চলে স্ট্রিট লাইটের ধারণাই কারোর কাছে নেই। প্রত্যেকের হাতে বড় বড় 4 ব্যাটারির টর্চ, আর তা না হলে মোটা মোটা লণ্ঠন। সেই দিয়েই রাস্তাঘাটে চলাচল করা হয়। জমিদার বাড়ি থেকে হালদার মশাইয়ের বাড়ি মাইলখানেক পথ। এই পাহাড়ি রাস্তায় নিঝুম অন্ধকারে টর্চের আলো ফেলতে ফেলতে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন কোনো ভূতের গল্পের মধ্যে এসে পড়েছি। এবার যদি অলৌকিক কিছু একটা ঘটে যায়, তাহলে পুরো ব্যাপারটাই একেবারে বাংলা সাহিত্যের ভূতের গল্পে পরিণত হবে। পাহাড়ি রাস্তায় শীতের সময় রাতের বেলা হাঁটা ভীষণই সমস্যা, কারণ কখনো রাস্তা উঁচুর দিকে ওঠে, কখনো আবার নিচের দিকে নামে। এভাবে কখনো হোঁচট খেতে খেতে, কখনো ঠিকঠাক হেঁটে, কখনো এদিক ওদিক ধাক্কা খেতে খেতে আমরা শেষমেশ পৌঁছলাম হালদার মশাইয়ের বাড়ির সামনে। বাড়িটা কাঠের একতলা। সামনে একটা ছোট লো পাওয়ারের বাতি জ্বলছে। দরজার পাশে তামার ফলকে নাম লেখা, সুভাষ হালদার, অফিসার ইনচার্জ, শালকুমারহাট থানা। বাড়ির বাইরে কোনো কলিং বেল নেই।
দরজায় দুবার টোকা মারতেই দরজা খুলে দিলেন এক টাক মাথা, খাটো, মোটাসোটা ভদ্রলোক। কিন্তু তার হাতের কবজির গঠন দেখলেই বোঝা যায় ওই হাতের এক ঘুষি খেলেই আমার মতো সাধারণ মানুষের স্বর্গবাস নিশ্চিত। লোকটাকে দেখতে খানিকটা বুলডগের মতো। নাক মুখ কুঁচকে আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কাকে চাই? নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর ইনি আমার সহকারী বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। আজ সকালে আমাদের ব্যাপারে আপনার কাছে খবর গিয়েছিল। ব্যোমকেশের নাম শুনে ভদ্রলোকের মুখটা যেন আরও গম্ভীর হয়ে উঠল। এক অদ্ভুত কঠোরতার ছাপ ফুটে উঠল তাতে। আসুন আসুন আসুন, বুঝতে পেরেছি, ভেতরে আসুন। ঘরের ভেতরটা ছিমছাম, অল্প আসবাবপত্রে মোটামুটি গোছানো। একটি ক্যাম্বিসের খাট, তার পাশে বেডসাইড টেবিলের ওপর একটি টেবিল ল্যাম্প জ্বলছে। ভীষণ আলো আঁধারির খেলা ঘরের ভিতরে, কারো মুখই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। ভদ্রলোক আমাদের দুটো বেতের চেয়ার এগিয়ে দিয়ে বসতে বললেন, আর নিজে বসলেন ক্যাম্বিসের খাটের ওপর। বলুন, কি জানতে চান? ইংলিশ সাহেবের অর্ডার, আপনাদের তো ফেরত পাঠাতে পারবো না। সত্যি কথাটাই আপনাকে বলছি, কিন্তু যদি 5 কান হয় তাহলে আপনার চাকরি যাবে, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন হালদার সাহেব। আমরা এখানে ঘুরতে আসিনি, আমরা এসেছি শালকুমারহাট রাজবাড়ির নববধূ ময়ূরাক্ষী দেবরায় কোটের মৃত্যুর তদন্ত করতে, ডাক্তার সান্যালের অনুরোধে। হ্যাঁ, জানি জানি জানি, কলকাতার অফিস থেকেই আমাকে সব জানানো হয়েছে। আপনারা এখানে এসেছিলেন, এইটুকুও যদি বাইরে বের করি তাহলে আমার চাকরি যাবে, আর আমার দুবেলার ভাতের জোগাড়টাই মুশকিলে পড়ে যাবে। তার কথা শুনে আমি এবং ব্যোমকেশ দুজনেই একটু আশ্বস্ত হলাম। তাহলে বলে ফেলুন কি কি জানেন। ভদ্রলোক বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট নস্যির কৌটো বার করে প্রথমে নস্যি নিলেন। দেখুন ব্যোমকেশবাবু, আমি সাধারণ পুলিশ অফিসার, বিয়ে থা করিনি, একাই থাকি। অনেকদিন পাহাড়ে পোস্টিং নেওয়ার ইচ্ছে ছিল, তাই বছর 6 আগে সরকার বাহাদুরকে চিঠি দিয়ে এই অঞ্চলে একটা পোস্টিং নিয়েছি। অবশ্য এই অঞ্চলেই পোস্টিং নেব এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। আমি চেয়েছিলাম পাহাড়ি অঞ্চলে একটু শীতকালীন জায়গায় নিরিবিলিতে থাকতে। আসলে আমার জন্ম বাঁকুড়া, চিরজীবন অত্যন্ত গরমের মধ্যেই কাটিয়েছি। গরমকালে পিঠের ছাল বাকড় উঠে যাওয়ার মতো অবস্থা হয়। সেই কারণেই চাকরি পাওয়ার পর একটু শীতের জায়গায় আসার চেষ্টা করেছিলাম। তো সরকার বাহাদুরকে দার্জিলিং বা জলপাইগুড়ির কথা বলার পরও তারা আমাকে আলিপুরদুয়ারের এই জনমানবহীন শামুকতলায় পাঠিয়ে দিল। প্রথমে কিছুদিন অবশ্য বিরক্তি হলেও পরবর্তীতে মানিয়ে নিয়েছিলাম। আর এই মানিয়ে নেওয়াতে আমাকে সবথেকে বেশি সাহায্য করেছিল রায়কোট পরিবারের ছোট ছেলে বিক্রমাদিত্য রায়কোট বা বিক্রম। উনি এখানে আমার আসার আগে রাজা ছিলেন। পরবর্তীতে আমার সঙ্গে মেলামেশার ফলে উনি আমার বন্ধুতে পরিণত হন। গত বছর 14ই মার্চের ভোর 2:30 নাগাদ আমার বাড়ির টেলিফোনে একটা ফোন আসে। ফোনটা করেছিলেন ডাক্তার সান্যাল। ফোন করে উনি বললেন যে ওদের বাড়িতে নাকি চোর ডাকাত কি সব এসেছে, বিক্রম নাকি আমাকে ফোন করতে বলেছে। যথারীতি আমি এখান থেকে আমার পুলিশের জিপটা, যেটা ওই বাইরে দাঁড়িয়ে আছে দেখতে পারেন, সেটা নিয়েই ওদিকে বেরোই। যাওয়ার পথে থানার সামনে থেকে 2জন কনস্টেবল তুলে নিই। তার বাড়ি পৌঁছে দেখি তখনও সান্যাল সবে ঢুকেছেন। প্রথমে বসার ঘরে ঢুকতেই দেখতে পেলাম বিক্রম মাথায় হাত দিয়ে বসে আছে। তার সারা গায়ে, মাথায়, হাতে সব জায়গায় রক্ত। বিক্রমের ওই অবস্থা দেখে ডাক্তার সান্যাল কেমন যেন বিহ্বল হয়ে পড়লেন এবং ওর পাশেই মেঝের উপর বসে পড়লেন। আমি পুলিশে চাকরি করি, আমার সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। আমি বাড়ির জামাকাপড় পরেই চলে গিয়েছিলাম। আমি সিঁড়িটা যত তাড়াতাড়ি সম্ভব পেরিয়ে ওপরে পৌঁছই। প্রথমে উঁকি মেরে ওর মেয়েকে দেখে নিই। না, বাচ্চাটি সুন্দর ঘুমোচ্ছে, কোনো অসুবিধে নেই।
কিন্তু যখন বিক্রমের শোয়ার ঘরের দিকে তাকাই তখনই আমার চটকা ভেঙে যায়। দেখি বিক্রমের স্ত্রী ময়ূরাক্ষী বিছানায় পড়ে রয়েছে আর রক্তে ভেসে যাচ্ছে গোটা বিছানা। মাথার অর্ধেকটা এমনভাবে থেঁতলে দেওয়া হয়েছে যে সেই অংশে তাকে চেনা যায় না। বাকি অর্ধেক মুখে তার চোখ তাকিয়ে রয়েছে দরজার দিকে। নিচে এসে কনস্টেবলদের মধ্যে একজনকে গাড়ি নিয়ে যেতে বলি হাসপাতালে। সেই হাসপাতাল আমাদের এখানে নেই। এই সমস্ত ঘটনা ঘটলে আমাদের কোচবিহার থেকে ডাক্তার আনাতে হয়। এখানে ডাক্তার বলতে একমাত্র ডাক্তার সান্যাল, কিন্তু তাঁর যে অবস্থা তিনি কিছুই করে উঠতে পারবেন না। সেই কারণেই সেই ছেলেটিকে আমি গাড়ি দিয়ে পাঠিয়ে দিই। কোচবিহার স্টেশনের গায়ে একটা ছোট হাসপাতাল আছে, সেখান থেকে যদি কিছু একটা করা যায়। সে বেরিয়ে যেতে আমি নিচে নামি। বিক্রমের মুখে কথা ফুটছিল না। ডাক্তার সান্যালকে ডেকে আমি সবটা বললাম। তিনি প্রথমে দৌড়ে ওপরে গেলেন, কিছুক্ষণ বাদে নিচে এলেন। এসেই সিঁড়ির গোড়ার কাছে আসতেই অজ্ঞান হয়ে ওপরের ধাপ থেকে নিচে অবধি পড়ে গেলেন। তারপর তাকে ওই বাড়ির কাজের লোকদের দিয়ে জল খাইয়ে বিশ্রামের ব্যবস্থা করলাম। এরপরে বিক্রমের কাছে আমি স্টেটমেন্ট নিই। স্টেটমেন্টে বিক্রম বলে যে সেদিন রাত্রিবেলা ওদের কোনো বন্ধু, ওই আঢ্য পরিবার, তারা এসেছিল খেতে। মিস্টার আঢ্য, তিনি আসলে বিক্রমের স্কুলের বন্ধু। বর্তমানে আলিপুরদুয়ারের একটি চা বাগানের ম্যানেজার। তাদের নতুন বিয়ে হয়েছিল, তাই নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য সেদিনটাই তারা বেছে নেন। দিনটা ছিল রবিবার, তাই চা বাগানের ছুটি ছিল। তারা ওই 9:30-10টা নাগাদ গাড়ি নিয়ে বেরিয়ে যান। তারপর বিক্রম চলে যায় পড়ার ঘরে, যেটা একতলায়। আপনারা এই বাড়িতেই আছেন, দেখতে পাবেন। বড় ঘর, মাঝারি আকারের, চারিদিকে বই, কাগজপত্র আর অফিসের জিনিসপত্র রয়েছে। ও সেই 9:30-10টা থেকে কফি খেয়েছে। ওদের যে চাকর কফি দেয়, গোপাল, আর যে রান্নার মাসি মোক্ষদা, দুজনেই এ বিষয়টা কনফার্ম করেছে। উনি রাত 10টা থেকে রাত 1:30 অবধি 4 কাপ কফি খান। প্রথম দিকে মোক্ষদা বানিয়ে দিলেও পরের 2-3 কাপ ফ্লাক্সে করে তার ঘরে দিয়ে আসা হয়েছিল, কারণ কর্মচারীদের ঘুমের ব্যাপার থাকে। বিক্রমের কথা অনুযায়ী সে ওখানে বসে ব্যবসার কাগজপত্র দেখছিল। দেখা হয়ে গেলে সে একটা বই নিয়ে বসে। আসলে বিক্রমের একটা প্রবলেম আছে, এটা অনেকেই জানে না। ওর ইনসোমনিয়া, রাত্রিবেলা ঘুম হয় না। এটা যে সব সময় হয় তা নয়, মাঝে সাঝে হয়। তাই ও শহর থেকে ঘুমের ওষুধ আনিয়ে রাখে, কিন্তু সেটাও ফুরিয়ে গিয়েছিল অনেক দিন। আর ওর যে সেক্রেটারি মন্মথ, সেও বাড়ি ছিল না। তাকে ওষুধ আনতে পাঠানো হয়েছিল। সে পরের দিন কি তার পরের দিন ফেরত আসার কথা। যেহেতু ওষুধ ছিল না, সেই কারণে ওর ঘুমও আসছিল না। তাই ও ওখানে বসেই একটা গল্পের বই, সম্ভবত বিভূতিভূষণের কিছু একটা লেখা পড়ছিল। এমন সময় ভোর প্রায় হয়ে এসেছে। যখন রাত 2:30-এর সময় ও চিৎকার শুনতে পায়, ময়ূরাক্ষী দেবী বিক্রমের নাম ধরে ডাকাডাকি করছিলেন। বিক্রম দৌড়ে ওপরে যায় এবং গিয়ে ওই অবস্থা দেখে হাত দিয়ে তাকে ধরে বাঁচানোর চেষ্টা করে। সেই অবস্থাতেই তার সারা গায়ে রক্ত লেগে যায়। যখন বুঝতে পারে যে ওর প্রাণ নেই, তখন সে নিচে আসে। সে প্রথমে লোক পাঠায় সান্যালের বাড়ি। সান্যাল তারপর সেখান থেকে ওদিকে রওনা হন আর ওই লোকটিকে পাঠিয়ে দেন আমার বাড়িতে খবর দিতে। আমি তারপর গাড়ি নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আচ্ছা, হালদার বাবু কে এসেছিল ডাকতে আপনাকে? ওই ওদের দারোয়ানের একটা ছেলে আছে, হরদয়াল সিং না কি যেন। ওর ছেলে দীনদয়াল। ডাক্তার সান্যালের বাড়ি প্রথমে, তারপর আমাদের বাড়ি। আসলে হরদয়াল সিংয়ের ছেলে ওদের বাড়িতে ড্রাইভারের কাজ করে। সেদিন রাত্রিবেলা সেই গাড়ি নিয়ে ডাকতে এসেছিল প্রথমে সান্যালকে, তারপর আমাকে।
শ্যান্নালকেও গাড়িটা দিয়ে নিজের পায়ে হেঁটে চলে আসে আমার কাছে, তারপর আমার জিপে করেই ফেরত যায়। সান্যালবাবুর নিজস্ব গাড়ি নেই? মানে একটা গাড়ি তো চালাতে দেখলাম। না না, ওই গাড়ি রাজবাড়ির গাড়ি, ওকে দেওয়া হয়েছে চালাতে, এই যা। ওর নিজস্ব কোনো গাড়ি নেই, আর আমার গাড়িটাও তো পুলিশের গাড়ি। এরপরে আপনি প্রশ্ন করতে পারেন তদন্ত নিয়ে। হালদার মশাইয়ের কথা অনুযায়ী আমি ঠিকমতো তদন্ত করিনি, কারণ আমার বন্ধু বিক্রম যা বলেছে আমি সেটাই বিশ্বাস করেছি। দেখুন, ডাক্তারকে দোষ দেওয়া যায় না। নিজের অমন ফুটফুটে বোনটাকে হারালো, তো ওর কাছে আমি দোষী, সেটা বুঝতে পারছি। কিন্তু ঘটনা হচ্ছে, বিক্রম আমাকে যে বর্ণনা দেয় তাতে একটি লাল জামা পরা লম্বা ঝাঁকড়া চুলওয়ালা লোক দোতলার জানালা দিয়ে পালিয়ে গিয়েছিল। এখন কথা হচ্ছে, দোতলার জানালা দিয়ে পালিয়ে যদি গিয়ে থাকে, তবে সে যেদিকে যাবে সেদিকে কিছুটা গেলেই একটা আদিবাসীদের গ্রাম পড়ে। যদি আমি ধরেও নিই যে সে আদিবাসী গ্রামেই রয়েছে, আমি গোটা জঙ্গল এবং গ্রামে খবর দিয়েছি, লোক পাঠিয়েছি, কম করে 6 মাস খোঁজ চলেছে। কিন্তু আশেপাশের 3-4টে গ্রামের কোথাও আমি ওরকম লম্বা ঝাঁকড়া চুল আর কালো গায়ের রঙের লোক দেখতে পাইনি। লাল জামাও কোথাও পাওয়া যায়নি। এবার মৃতার স্বামী যাকে দেখতে পেয়েছে তাকে যদি খুঁজেই না পাই, তাহলে কেসটা দাঁড়ায় কি করে? আপনার আর কারোর ওপর সন্দেহ হয়নি? কার উপর সন্দেহ হবে বলুন তো ব্যোমকেশবাবু? বাড়িতে মাত্র ওরা 2টো লোক, আর বাকি সব কাজের লোক, বিক্রম আর তার বাবা প্রতাপাদিত্য। এই 2জন মানুষ থাকেন ওখানে, আর বাকি সবাই কাজ করে। তাদের থাকার ব্যবস্থা আলাদা। সান্যাল আগে থাকতো, কিন্তু বোনের বিয়ের পর ওদের নাকি বোনের বাড়িতে থাকতে নেই, তাই গ্রামের মধ্যে বাড়ি কিনে সেখানে থাকে। আর তাছাড়া গ্রামের মধ্যে থাকার ফলে একটা ডিসপেন্সারি চালায়, একটু বাড়তি রোজগার হয় আর কি। ময়ূরাক্ষী দেবী কোথাও বেরোতেন না। তার কাছে আসা যাওয়ার মধ্যে ছিল কয়েকটা বাচ্চা, তাদেরকে তিনি সন্ধেবেলা করে জমিদার বাড়ির নাট মন্দিরে লেখাপড়া শেখাতেন। কলকাতায় লেখাপড়া শিখেছিলেন তো। আমিও অনেকজনকে ওখানে পাঠিয়েছি। বাচ্চাগুলো পয়সার অভাবে স্কুলে যায় না, আর তাছাড়া স্কুলও তো এখানে নেই। সেই তোরসা পেরিয়ে যেতে হয়। অতদূর কে যাবে? এখন সন্দেহ করতে হলে আমাকে সান্যাল, বিক্রম আর ওর পঙ্গু বাবাকে সন্দেহ করতে হয়। বিক্রম যে তার বউকে মারবে না, এ বিষয়ে আমি নিশ্চিত। কেন? উনি কি অত্যন্ত ভালোবাসতেন? খানিকটা তাই। বিক্রমের বাবার একদম ইচ্ছে ছিল না বিক্রমের সঙ্গে সান্যালের বোনের বিয়ে হোক। তার কথা ছিল জমিদার বাড়ির ছেলের জমিদারের মেয়ের সঙ্গেই বিয়ে হবে, কলকাতার এক কারখানার কেরানির মেয়ের সঙ্গে বিয়ে হবে। তারা আবার এসব বিষয় মানেন। বিক্রম এক প্রকার জেদ করেই ময়ূরাক্ষীকে বিয়ে করেছিল। পরে অবশ্য প্রতাপাদিত্য ময়ূরাক্ষী দেবীর সেবা শুশ্রূষায় খুশি হয়ে বৌমাকে মেনে নিয়েছিলেন, আর তার উপহার হিসেবেই ওই নাটমন্দিরে একটা স্কুলের মতো খুলে দেন, পড়ানোর ব্যবস্থা করে দেন, আলোর ব্যবস্থা করেন। আপনাদের এখানে কারেন্ট কবে আসতে পারে বলে মনে হয়? মানে এখনো তো দেখছি কোথাও কারেন্টই নেই। আপনাদের তো অনেক চেনাশোনা ব্যোমকেশবাবু, একবার ইংরেজ সরকারকে বলে দেখুন না। আমি আর বিক্রম দুজনেই চিঠি তো লিখেই চলেছি, কোনো উত্তরও পাই না, কোনো কাজ হয় না। আপনার তো অনেক জানাশোনা, দেখুন না যদি কিছু করতে পারেন। ঠিক আছে হালদার মশাই, পরে আবার দরকার হলে আপনার সঙ্গে কথা বলবো। আর আপনাদের কারেন্টের ব্যাপারটা সত্যি আমি দেখছি, কলকাতা যাই, দেখি ইংরেজ বাহাদুরকে বলে আপনাদের ব্যবস্থাটা যদি করিয়ে দিতে পারি। কারণ অন্ধকার থাকলেই শয়তানের বাসস্থল তৈরি হয়। দারোগা বাবুর বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা এসে ব্যোমকেশ থমকে দাঁড়ালো, কি যেন একটু ভাবল, তারপরে আবার হাঁটতে শুরু করলো। কাকে এখন সন্দেহ করবে বলো তো? পুলিশের অবস্থা তো দেখলেই। এই ভদ্রলোক অতিরিক্ত মাত্রায় রায়কোট বংশের প্রতি দায়বদ্ধ এবং তাদের ভক্ত। তুমি দেখলে না,
প্রতাপবাবু কিংবা বিক্রমের বিষয়ে বলার সময় তার গলা থেকে কীরকম সম্ভ্রম ঝরে পড়ছিল। এ কোনো মতেই প্রতাপবাবু কিংবা বিক্রমকে খুনি বা খুনির ধারে কাছে কেউ বলে মনে করতে পারবে না। এবার বাকি থাকে সান্যাল। তাকেও খুনি বলে ধরা যায় না, কারণ সে তার নিজের বোনকে খুন করবে এটা ভাবাটা একটু কষ্টসাধ্য। অন্তত আমি যতক্ষণ তাকে দেখেছি সেই কারণেই আর কথা বাড়ালাম না। প্রতাপবাবু বা বিক্রমকে সন্দেহ করার কোনো কারণই কিন্তু নেই, কিন্তু ভেবে দেখলে প্রতাপবাবু কিন্তু ময়ূরাক্ষী দেবীকে কোনোভাবেই নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেননি। পরে মেনে নিয়েছিলেন, কারণ কিছু করার নেই, স্রেফ সমাজচক্ষুর লজ্জায়। সুতরাং তারও কিন্তু একটা মোটিভ তৈরি হয়। আর ডাক্তারবাবুর কথা যদি ঠিক হয় যে গত বছর 4 ধরে বিক্রম অন্য কারোর প্রেমে পড়েছে, তাহলে সেক্ষেত্রে বিক্রমেরও একটা মোটিভ রাখা যায়। এখন বাড়িতে দুটো মানুষ থাকে, প্রতাপবাবু আর বিক্রম। এবার কাজের লোকরা যে তাদের মালিকের স্ত্রীকে হত্যা করবে এটা ভাবা বোকামো, তবে একেবারেই অবিশ্বাস্য নয়। একবার কলকাতায় খোঁজ নিতে হবে, বুঝলে? এই বিক্রমবাবুর প্রেমিকাকে একটু খুঁজে বার করতে হবে। কবে থেকে তাঁদের আলাপ সেগুলো না জানতে পারলে এই কেসের সমাধান আমি করতে পারবো না। কলকাতায় কেন খোঁজ নেবে? তার প্রেমিকা তো শুনলাম জলপাইগুড়িতে। কারণ কলকাতা পুলিশ যদি ওখান থেকে একটা খোঁজ লাগায় তাহলে অনেক তাড়াতাড়ি খবর পাওয়া যাবে। আর যদি সেটা না হয় তবে আবার জলপাইগুড়ি গিয়ে খোঁজ আনতে হবে। ঘন কুয়াশার মধ্যে দিয়ে দুজনে টর্চ জ্বালিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। চারিদিক নিঝুম, নিস্তব্ধ, একটা মানুষের সারা শব্দ নেই। ঘন অন্ধকারে গাছপালা আর বাড়িঘরের তফাৎ বোঝা দায়। কোনো কোনো বাড়ির দাওয়ায় কিংবা জানলায় টিমটিমে বাতি জ্বলছে। আমাদের হাতের টর্চ দুটোই রাস্তার একমাত্র আলো। সত্যি, কলকাতায় থাকলে এতক্ষণে গাড়ির হর্ন, সাইকেলের বেল আর ঠেলাগাড়ির চিৎকারে কান পাতা দায় হতো। এখানে কান দুটো যেন ওই আওয়াজগুলোর জন্য হাঁপিয়ে উঠছে। ও এক বিচিত্র অভ্যেস। মানুষের অভ্যেস মানুষকে শহরের আবর্জনা আর শব্দকেও ভালোবাসতে শেখায়। সেদিন রাতে ব্যোমকেশ আর কোনো কথা বলল না। আপন মনে কী সব ভাবল আর নিজের ছোট হাত বইতে খসখস করে কী সব লিখল। সত্যবতী একবার এসে আমায় জিজ্ঞেস করল, কি গো ঠাকুরপো, তোমাদের কেস কি শেষ হয়ে গেছে? তোমার বন্ধুকে জিজ্ঞাসা করলে তো কথাই বলছে না। দেখো, সত্যি বলতে আমিও কিছু জানি না। যেটুকু জানি সেটুকু তো তুমিও জানো। যা জানবার ওই জানে। ওর মাথার ভেতরে এখন কোনো এক ফন্দি পাচ্ছে। ওকে একটু সময় দাও, দেখি কাল সকালে সূর্যোদয়ের সাথে নতুন কোনো দিশা মেলে কি না। পরের দিন সকালে আমরা দেখতে গেলাম নল রাজাগড়, গুপ্ত সম্রাটদের তৈরি করা এক প্রাসাদের ধ্বংসাবশেষ। পুরোটাই ভগ্নস্তূপ বলা চলে। কিছুটা টিকে আছে আর বাকিটা একেবারেই নিশ্চিহ্ন। কেল্লাটি সচক্ষে দেখলে বেশিরভাগ লোকেরই মনে হবে একটা ভাঙাচোরা গুঁড়িয়ে দেওয়া বাড়ি মাত্র। সকালবেলা এই নল রাজাগড়, আশেপাশের জঙ্গল এবং ছোট ছোট আদিবাসী গ্রামগুলো ঘুরে যখন বাড়ি ফিরলাম তখন বেলা 12টা। বাড়ি এসেই ব্যোমকেশ স্নানে চলে গেল। আমি বসে বসে আমার খাতায় কিছু নোটস নিচ্ছিলাম। আসলে এই রহস্যটা বাড়ি ফিরে লিখতে হবে, তবে ব্যোমকেশ বলে দিয়েছে আমি যেন আসল নাম ব্যবহার না করি। ডাক্তার সান্যালের অন্তত তেমনই অনুরোধ, তাই ছদ্মনাম ব্যবহার করেই লিখতে হচ্ছে। স্নান সেরে এসে ব্যোমকেশ হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, অজিত, আমি আজ দুপুরে খেয়েই বেরোবো, জলপাইগুড়ি যাব। সে কি, কেন? কলকাতা থেকে কি কোনো খবর আসেনি? এখন জলপাইগুড়ি তো অনেকটা পথ, যাবে কি করে? সে ব্যবস্থা দারোগাবাবু করে দিয়েছেন। নদী পেরিয়ে ওপারে জিপ থাকবে। আজ রাতটা জলপাইগুড়িতে কাটিয়ে কাল ভোরে রওনা দেব। ধরে নাও কাল 12টার মধ্যে বাড়িতে ঢুকে পড়ব। তা বৌঠানকে বলেছ? এই দুর্গম জায়গায় তো টেলিফোনও নেই যে খবর দেবে। উপায় নেই, হ্যাঁ, এভাবেই যেতে হবে। বলছি আমি যাব তোমার সাথে? না না, তুমি থাকো। সত্য আর খোকার দেখাশোনার জন্য তো কাউকে দরকার। কাল দুপুরেই তো ফিরে আসছি। ডাক্তার সান্যাল আর বিক্রমবাবুকে কি বলবো? সান্যাল মশাইকে সব বুঝিয়ে বলেছি। আর বিক্রমবাবুকে বলবে যে সরকারি কাজে একবার জলপাইগুড়ি থানায় যাওয়ার প্রয়োজন পড়েছে। যাওয়ার আগে দেখলাম সত্যবতীর সাথে ব্যোমকেশের একচোট মান অভিমান হয়ে গেল। বেচারি বেড়াতে এসেও স্বস্তি পাচ্ছে না দেখে আমারও খারাপ লাগছিল। খোকা অবশ্য নিজের খেলায় মত্ত।
কখনো আকাশ দেখছে, আবার কখনো বিক্রমবাবুর 4 বছরের মেয়ের সাথে হাসাহাসি করছে। শিশুদের মন বোধ হয় শিশুরাই বোঝে। বিক্রমবাবু বা ডাক্তার সান্যাল ব্যোমকেশের যাওয়া নিয়ে কেউই উচ্চবাচ্য করলেন না। দুপুর 2:30 নাগাদ হালদার মশাইয়ের পাঠানো জিপে করে ব্যোমকেশ বিদায় নিল। গাড়িটা সদর দরজা দিয়ে বেরিয়ে যেতেই চারপাশটা যেন খাঁ খাঁ করতে লাগলো। অচেনা জায়গা, তাই সন্ধে হলেই লণ্ঠন আর মোমবাতির টিমটিমে আলো, সব মিলিয়ে মনের কোণে একটা আশঙ্কা দানা বাঁধছিল। সারা সন্ধে বারান্দায় বসে কাটালাম। মশার উপদ্রব নেই, গোপাল ধুনো দিয়ে গিয়েছে। লণ্ঠনের আলোয় অন্ধকার আকাশের দিকে তাকিয়ে খাতায় আঁকিবুকি কাটছিলাম। খোকা বিক্রমবাবুর দেওয়া উপহার আঁকার সরঞ্জাম নিয়ে মহা ব্যস্ত। মাঝে মাঝে নিজের বিচিত্র সব সৃষ্টি আমাকে দেখাতে আসছে, আর সত্যবতী ব্যাগ থেকে সেলাইয়ের সরঞ্জাম বের করে তন্ময় হয়ে এক মনে রুমালে নকশা তুলছে। বাড়ির চারপাশ অন্ধকারে নিমজ্জিত। মাঝে শুধু একবার প্রতাপবাবুর ঘরে লণ্ঠনের আলো দেখলাম। একা বসে থাকতে থাকতে একটা বিষয় মাথায় এলো। গত 2 দিনে বিক্রমাদিত্য রায়কোটকে সন্ধ্যের পর একবারও বাইরে দেখিনি। প্রতাপবাবু বা সান্যাল মশাইকে লণ্ঠন হাতে পায়চারি করতে বা সিগারেট খেতে দেখেছি, কিন্তু বাড়ির মালিক যেন সন্ধে নামলেই অদৃশ্য হয়ে যান। ওর কি কোনো শারীরিক অসুস্থতা আছে? রাত 9:30 আহার পর্ব সেরে বিছানায় গা এলিয়ে দিলাম। চমৎকার আবহাওয়ায় দ্রুত চোখে ঘুম নেমে এলো। পরদিন সকালে ব্যোমকেশ না থাকায় কোথাও বেরোলাম না। রাজবাড়ির ভেতরে পায়চারি করতে করতে এক পাগড়িধারী যুবককে দেখে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি ভাই? আগে বাবু, আমার নাম দীনদয়াল সিং। তুমি তো পাঞ্জাবি, তবে এমন খাস বাংলায় কথা বলছো যে? আমার জন্ম এখানেই, এবং আমার মাও বাঙালি হিন্দু। তখনই মনে পড়ল হালদার মশাই বলেছিলেন এই ছেলেই খবর দিতে গিয়েছিল। ও তখন মন দিয়ে গাড়ি মুছছিল। আমি ওর পড়াশোনার খবর নিতেও জানালো যে সে ইন্টার পাস করে গাড়ি পরিষ্কার করছো? কলকাতার অফিসের কেরানিগিরির চেয়ে এখানে গাড়ি চালানো অনেক ভালো, মাইনেও মন্দ নয়, আর বিক্রমবাবু মালিক হিসেবেও চমৎকার। এখানে স্বাধীনতা আছে, আমি নিজের মতো লেখালেখিও করতে পারি। দীনদয়াল, একটা প্রশ্ন করব, রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, স্বচ্ছন্দে বলতে পারেন। আচ্ছা দীনদয়াল, তোমাদের বৌমণি যে বছরখানেক আগে মারা গেলেন, সেদিন রাতে নাকি তুমি ডাক্তার আর দারোগাবাবুকে ডাকতে গিয়েছিলে। সান্যাল মশাই দুঃখ করে তার বোনের কথা বলছিলেন, তাই কৌতূহল হলো আর কি। এখানে তো কেউ বিশেষ কিছু বলতে চায় না। ছেলেটির হাতের কাজ থেমে গেল। মিনিট 2 স্থিরভাবে গাড়ির দিকে তাকিয়ে থেকে বলল, কি আর বলি স্যার, সেদিন বাবার শরীরটা একটু খারাপ ছিল। বিহারি দারোয়ান রামেশ্বর সাউ থাকার কথা, কিন্তু সে ছুটিতে ছিল। গেটের ধারের ওই কাঠের ঘরে বাবা বিশ্রাম নিচ্ছিলেন, আর আমি বাইরে পাহারায় ছিলাম। হঠাৎ শুনি ছোটবাবু অর্থাৎ বিক্রমবাবু কেউ আছো, হেল্প হেল্প বলে চিৎকার করছেন। রাজবাড়ির দেওয়াল বড্ড পুরু, বাইরের শব্দ ভেতরে যায় না, ভেতরের শব্দও বাইরে আসে না। তাও আমি ওই অতি ক্ষীণ চিৎকার শুনে দৌড়ে ভেতরে গেলাম। গিয়ে দেখি উনি পাগলের মতন করছেন। জিজ্ঞেস করতেই বললেন বৌমনি নাকি খুন হয়েছেন। আমি তো অবাক। সারা রাত গেটের সামনে পায়চারি করেছি, কেউ ঢুকলে তো আমার চোখে পড়ার কথা। আর এই প্রাসাদে ঢোকা কি অতই সহজ? পাঁচিল, তার উপর কাঁটাতারের বেড়া। তারপর উপরে গিয়ে বৌমনির অবস্থা দেখে আমি বাইরে এসে বমি করতে বাধ্য হয়েছিলাম স্যার। অদৃশ্য সহ্য করা যায় না। একটু সামনে নিতেই ছোটবাবু বললেন ডাক্তারবাবু আর দারোগাবাবুকে খবর দিতে। আমি রাজবাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে ডাক্তারবাবুকে নিয়ে এলাম, তারপর ওর বাড়ি থেকে সামান্য দূরেই দারোগাবাবুর বাড়িতে গিয়ে তাকে খবর দিলাম। তারপর ওনার গাড়িতে ফিরে এলাম। ডাক্তারবাবু বলছিলেন ছোটবাবু নাকি জানলা দিয়ে এক ঝাঁকড়া চুল লম্বা লোককে পালিয়ে যেতে দেখেছিলেন। দীনদয়াল এবার নিপুণভাবে স্টিয়ারিং হুইলটা মুছতে মুছতে বলল, দেখুন স্যার, ওসব আমি জানি না। বড় মানুষের ব্যাপারে আমাদের মতো ছোট লোকের মাথা না ঘামানোই ভালো। শুধু এটুকু বলতে পারি, আমি সারা রাত বাইরেই ছিলাম, কিন্তু কাউকে পালাতে দেখিনি। আপনি নিজে ঘুরে দেখতে পারেন। 8 ফুট উঁচু পাঁচিল রয়েছে, তার উপর 4 ফুটের আবার কাঁটা তার। ওটা টপকানো এক প্রকার অসম্ভব। আমার মনে হয় ওসব তার মনের ভুল। খবরে কাগজে পড়েছি মানুষ আতঙ্কে থাকলে নাকি অনেক সময় ভুলভাল দেখে। তারও হয়তো তাই হয়েছে। আমি তো সামান্য ড্রাইভার, এর চেয়ে বেশি আর কি বা জানি।
বুঝলাম ছেলেটি ভীষণ সচেতন। কোনটুকু আমাকে বলবে আর কোনটুকু নিজের কাছে চেপে রাখবে সে বিষয়ে আগে থেকেই তৈরি। বাড়ির চারপাশটা আবার ঘুরে দেখলাম। দীনদয়াল ভুল বলেনি। 8-9 ফুট উঁচু নিরেট পাঁচিল, তার ওপর দুর্ভেদ্য কাঁটা তারের বেড়া, মাঠের এক কোণে দারোয়ানের সেই কাঠের ঘর। বাড়ির পেছন দিকেও একই অবস্থা। অত উঁচু জানলা থেকে নিচে লাফ দিলে হাড়গোড় তো আস্ত থাকার কথা নয়। ঠিক দুপুরবেলা ব্যোমকেশ ফিরল। হালদার মশাইয়ের জিপ ওকে নামিয়ে দিয়ে গেল। ওর চেহারা দেখে চমকে উঠলাম। মনে হচ্ছে 2-3 দিন খাওয়া দাওয়া জোটেনি। বললাম, তোমাকে দেখে তো মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরলে। যুদ্ধের চেয়ে কম কিছু নয়। ইংরেজ সাহেবের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের পেট থেকে কথা বের করা যে কি দুঃসাধ্য তা হাড়ে হাড়ে টের পেলাম। যা খুঁজতে গিয়েছিলে তা পেলে? শুধু ওটাই নয়, আরও অনেক কিছু পেয়েছি। হাত মুখ ধুয়ে আমরা খেতে বসলাম। আজ বিক্রমবাবু আসেননি। আমি, ব্যোমকেশ, সত্যবতী, খোকা আর সান্যাল মশাই একসাথে বসলাম। সত্যবতী জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, ওই ছোট্ট মেয়েটিকে সাথে আনতে পারবেন? ওর জন্য আলাদা কাজের লোক আর আলাদা রান্নার ব্যবস্থা আছে বৌঠান। আমাদের মতো তেল মশলা ও সইবে না। সবার শেষে খাওয়া শেষ করে ব্যোমকেশ ছাদে গেল। সত্যবতী আর খোকার সামনে ও সাধারণত সিগারেট খায় না। আমিও ওর পিছু পিছু ছাদে গেলাম। দেখলাম ও গভীর চিন্তায় আচ্ছন্ন। জলপাইগুড়ি থেকে পাওয়া খবরগুলো ওর মাথায় এখন ঝড় তুলেছে। লবঙ্গ লাহিড়ির খোঁজ পেয়েছি অজিত। বিক্রমাদিত্য রায়কোটের প্রেমিকা। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় দুজনের পরিচয় থাকলেও ঘনিষ্ঠতা বাড়ে অনেক পরে। তখন তার স্ত্রী ময়ূরাক্ষী দেবী অন্তঃসত্ত্বা। জলপাইগুড়িতে কাঠের ব্যবসা তদারকি করতে গিয়ে লবঙ্গর সঙ্গে তার নতুন করে আলাপ হয়। বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, আর উনি বাইরে প্রেম করে বেড়াচ্ছেন। লোকটা তো দেখছি ভীষণ রঙিন। রাজবাড়ির সবার চারিত্রিক গঠন তোমার আমার মতো নয়। হ্যাঁ, তবে লবঙ্গ লাহিড়ির কাছে একটা অদ্ভুত তথ্য পেলাম, যা থেকে আমি নিশ্চিত যে বিক্রমবাবু তাঁর স্ত্রীকে খুন করেননি। কি তথ্য? বিক্রমবাবুর রাতকানা রোগ আছে। খেয়াল করে দেখো, গত 4 দিন আমাদের সাথে উনি নংশভোজে আসেননি। রাতের অন্ধকারে উনি একরকম অন্ধ। কড়া আলোয় ঘরের ভেতর সামান্য কাজ করতে পারলেও অন্ধকারে উনি কিছুই দেখতে পান না। আমি চমকে উঠলাম। ব্যোমকেশ বলতে লাগলো, হালদার মশাইয়ের থেকে জেনেছি, খুনের রাতে ময়ূরাক্ষী দেবীর ঘরে কোনো লণ্ঠন জ্বলছিল না, শুধু চাঁদের আলো ছিল। একজন রাতকানা মানুষের পক্ষে অত অন্ধকারে নিখুঁতভাবে কাউকে খুন করে আবার নিজের জায়গায় ফিরে যাওয়া এক প্রকার অসম্ভব। যে বাড়িতে বিদ্যুৎ নেই সেখানে একজন রাতকানার পক্ষে খুন করা অসম্ভব। তাহলে বিক্রমবাবুকে সন্দেহের তালিকার বাইরে রাখছো? একেবারেই বাদ দিতে পারছি না। রাতকানা হলেও মানুষের অদম্য ইচ্ছা তাকে অনেক দূর নিয়ে যেতে পারে। কেন? লবঙ্গ লাহিড়ী আরও কিছু বলেছেন নাকি? লবঙ্গর কথা অনুযায়ী বিক্রমবাবু তাকে বিয়ে করতে চেয়েছিলেন, তবে শর্ত ছিল জলপাইগুড়িতেই থাকতে হবে, কারণ বিক্রমবাবু বিবাহিত এবং তার সন্তানও আছে। কিন্তু প্রশ্ন হলো, ময়ূরাক্ষী দেবী কি কোনোভাবে এই সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন? তিনি কি বিক্রমাদিত্যের জীবনযাপনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন? হয়তো সেই কারণেই তাকে খুন হতে হলো। ব্যোমকেশের সিগারেট শেষ হলো। আমরা নিচে নেমে এলাম। এখন একটু জিরিয়ে নাও, আজ আর বেরোবো না। সন্ধ্যায় দুজনে আলোচনায় বসব। এখানকার আবহাওয়ায় আমার ঘুমটা বেশ ভালো হচ্ছে। দুপুরে টানা 2 ঘন্টা এমন ঘুম দিলাম যে 4টের সময় উঠে মনে হলো ভোর না বিকেল ধরতে পারছি না। সন্ধ্যায় আমরা আবার সেই প্রিয় বারান্দাটায় গিয়ে বসলাম। এদিকে সত্যবতীর অন্ধকারের ভয় কেটেছে। ও খোকাকে নিয়ে বিক্রমাদিত্যের মেয়ের ঘরে গল্প করতে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে অজিত? প্রথমত প্রতাপাদিত্য রায়কোট, তিনি বৃদ্ধ এবং পঙ্গু। ময়ূরাক্ষীর অর্থনৈতিক অবস্থা নিচু হওয়ায় হয়তো তিনি ওকে পছন্দ করতেন না, কিন্তু এটা খুনের জন্য যথেষ্ট কারণ কি না তা বলা কঠিন। দ্বিতীয়ত বিক্রমাদিত্য রায়কোট, তিনি পরকীয়ায় জড়িত। প্রেমিকা লবঙ্গ সব জানতেন, কিন্তু ময়ূরাক্ষী জানতেন কি না তা অস্পষ্ট। এছাড়া বিক্রমবাবু রাতকানা এবং ইনসমনিয়ায় ভুগছেন। গত 4 দিন এখানে আছি, একদিনও তাকে রাতে দেখিনি। পরের জন ডাক্তার সান্যাল। তাকে খুনি ভাবা কঠিন,
কারণ তিনি আজও বোনের শোক এবং ভাগ্নিকে নিয়ে স্মৃতিরোমন্থন করে দিন কাটাচ্ছেন। তবে তার ভাবভঙ্গি এবং গায়ের গন্ধ দেখে মনে হচ্ছে তিনি সম্প্রতি মদ্যপান শুরু করেছেন। ধারণাটা আমারও হয়েছে বটে। এবার বাড়ির কাজের লোকেদের সম্পর্কে যা জানলে বলো তো। প্রথমজন গোপাল। সে বড় সাহেবের গাছের যত্ন নেয় এবং আমাদের ফাই ফরমাস খাটে। তার মতে ছোট বৌমা খুব ভালো মানুষ ছিলেন। বিক্রমবাবুকে সে ছোটবেলা থেকে মানুষ করেছে, কারণ বিক্রমবাবুর মা নৌকোডুবিতে মারা যান যখন তার বয়স মাত্র 10। দ্বিতীয়ত মোক্ষদা বেশি। তিনি বেশ কড়া মেজাজের। তার দাবি ছোটবাবু এবং ছোট বৌমার সঙ্গে কারো শত্রুতা থাকা অসম্ভব, তবে রান্নাবান্না নিয়ে খুঁতখুঁত করায় তিনি প্রতাপবাবুর ওপরে বেশ চটে। 3 নম্বর গজাধর। নেপালি লোক, বাংলা ভালো বোঝে না। সে সকালে এসে ঘরদোর ঝাড়পোছ করে সন্ধ্যায় বাড়ি চলে যায়, তাই খুনের রাতের ব্যাপারে বিশেষ কিছু সে জানে না। এরপর আসে রত্না। সে বাড়িতেই থাকে, মোক্ষদা পিসিকে রান্নায় সাহায্য করে। তার দাবি পুলিশের গাড়ির আওয়াজে তার ঘুম ভেঙেছিল, কিন্তু ভয়ে ঘরের বাইরে বেরোয়নি। পরে গোপাল ডাকলে সে বাইরে বেরিয়ে আসে। শেষজন মালি বিষ্ণু। সেও নেপালি এবং বাড়িতেই থাকে। সেও নাকি কিছু শুনতে পায়নি। ভোরে গোপালের চিৎকার শুনে তার ঘুম ভাঙে এবং সে সব জানতে পারে। এরপর রাজকুমারীর পরিচারিকা ইয়াংচেন। তার কাজ বাচ্চা মেয়েটার দেখাশোনা করা, খাওয়ানো, স্নান করানো, জামাকাপড় গুছিয়ে রাখা। সে রাতে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায়, তাই খুনের রাতে সে কিছু জানতে পারেনি। রাতে বাচ্চাটি দেখাশোনা কি করেন? মেয়েটি জানালো রাতে বিক্রমবাবু দেখাশোনা করেন। পরদিন সকালে ইয়াংচেন আবার কাজে ফেরে। আর কোনো কাজের লোকের সঙ্গে আমার কথা হয়নি, তবে গতকাল একজনের সঙ্গে কথা হয়েছে। কার সঙ্গে? হরদয়াল সিংয়ের ছেলে দীনদয়াল সিং। খুনের রাতে সেই ডাক্তার সান্যাল আর দারোগাবাবুকে ডাকতে গিয়েছিল। সেদিন রাতের নিয়মিত দারোয়ান পারিবারিক কারণে ছুটিতে ছিল। হরদয়াল বৃদ্ধ আর অসুস্থ হওয়ায় তার জায়গায় ছেলে দীনদয়াল পাহারায় ছিল। দীনদয়াল কলকাতায় মামার বাড়ি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এখানেই জিপ চালায়। তার বক্তব্য, সেদিন রাতে সে যখন পাহারায় ছিল হঠাৎই বিক্রমবাবুর চিৎকার শুনতে পায়। ঘরে গিয়ে দেখে তিনি বসার ঘরে পাগলের মতো করছেন। একবার উপরে গিয়ে মৃতদেহ দেখে তার বমি হয়ে গিয়েছিল। তারপর সে নিচেই ছিল। এরপর দীনদয়াল তার বাবাকে পাহারায় বসিয়ে জিপ নিয়ে বেরোয়। প্রথমে সান্যালবাবুকে খবর দেয়, তারপর দারোগা হালদারকে নিয়ে ফেরে। আমিও বাকি ড্রাইভার বানোয়ারি সাউ আর হনুমান সিংয়ের সঙ্গে কথা বলেছি। তারা রাতে বাড়িতে থাকে না বলে কিছুই জানে না, ফলে তাদের থেকে কোনো খবর পাওয়ার আশা নেই। হঠাৎ ব্যোমকেশ গলা খাদে নামিয়ে বলল, আজ রাতে একটা নৈশ অভিযানে বেরোবো, বুঝলে? একদম ঘুমিও না, কিন্তু কাজ আছে। কি কাজ? ব্যোমকেশ চারপাশে একবার সতর্ক চোখে দেখে নিয়ে ফিসফিস করে বলল, ময়ূরাক্ষী দেবীর ঘরটা তল্লাশি করব। কিন্তু সেখানে তো বিক্রমবাবু থাকবেন, তল্লাশি করবে কি করে? বিক্রমবাবু ওই ঘরে থাকেন না, তিনি পাশের ঘরে নিজের মেয়েকে নিয়ে থাকেন। কিন্তু তার তো ইনসমনিয়া আছে, রাতে তো একদমই ঘুমোন না। আওয়াজ পেলে যদি ধরে ফেলেন? সেটা একটু দেখে চলতে হবে, দেখা যাবে ক্ষণ। এখন তুমি খাওয়া দাওয়া সেরে গিয়ে বিশ্রাম নাও, রাত থেকে 1টায় উঠে পড়বে, কেমন? খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল, আর আমিও ঘরে গিয়ে অ্যালার্ম ঘড়িটায় দম দিয়ে সেটা বালিশের তলায় রেখে শুয়ে পড়লাম। রাত তখন 1:30। চারিদিক নিস্তব্ধ। এমনিতে এখানে খুব একটা শব্দ পাওয়া যায় না। এখন কেবল লক্ষ্মী পেঁচার ডাক ছাড়া আর সব চুপচাপ। আমার ঘুম আগেই ভেঙে গিয়েছিল। ঘড়ির অ্যালার্ম বন্ধ করে দম চেপে ঘরের মধ্যে বসেছিলাম। হঠাৎ কাঠের দরজায় টোকা পড়ল, আর অতি মৃদু স্বরে কেউ বলে উঠল, অজিত, বেরিয়ে এসো। অন্ধকারের উপযোগী কালচে বাদামি রঙের পোশাক আগে থেকেই পরেছিলাম। তার উপর গাঢ় নীল রঙের একটা শাল জড়িয়ে নিলাম, যাতে অন্ধকারে মিশে থাকা যায়। সারা বাড়ির আলো নেভানো, শুধু বিক্রমবাবুর ঘর থেকে প্রদীপের টিমটিমে আলো দেখা যাচ্ছে। বলছি, ময়ূরাক্ষী দেবীর ঘর কোনটা সেটা কি জানো? আমি কিন্তু চিনি না। আগের দিন দেখেছি 6 নম্বর তালা দেওয়া ঘর। এবারের প্রত্যেকটা ঘরের তালায় নম্বর আছে, যেমন আমাদেরটা 12। চাবি এনেছো? নিচের বসার ঘর থেকে আগেই সংগ্রহ করেছি, কাজ মিটে গেলে আবার রেখে আসব। এরপর বারান্দার অন্ধকারের বুক চিরে 2 ছায়ামূর্তি এগিয়ে চললাম। প্রতাপাদিত্যবাবুর ঘরের লণ্ঠনটা প্রায় নিভু নিভু। সত্যবতী আর খোকা অঘরে ঘুমোচ্ছে।
উত্তেজনায় আমার হৃৎপিণ্ড বুকের খাঁচার ভেতর রীতিমতো লাফালাফি শুরু করেছে। ব্যোমকেশ আগে আগে, আমি তার ঠিক পেছনে। মিনিট দুয়েকের মধ্যেই কাঙ্ক্ষিত ঘরের সামনে পৌঁছে গেলাম। দরজায় একটা ভারী তালা ঝুলছে। ব্যোমকেশ সন্তর্পণে চাবি ঢুকিয়ে মোচড় দিতেই একটা মৃদু শব্দ করে সেটি খুলে গেল। ভেতরে ঢুকে ব্যোমকেশ দরজাটা ভেজিয়ে দিয়ে আমাকে সেখানে পাহারায় দাঁড়াতে বলল। তারপর ছোট টর্চ জ্বালিয়ে শুরু হলো খোঁজ করা। টর্চের আলো যাতে বাইরে না যায় সেদিকে ওর কড়া নজর ছিল। ঘরটি বেশ পরিপাটি করে সাজানো। বিছানায় গোলাপি সিল্কের চাদর, বালিশ আর মশারি। একপাশে ড্রেসিং টেবিল, তার উপর প্রসাধনী সামগ্রী সাজানো থাকলেও অযত্নে ধুলোর আস্তরণ পড়ে গেছে। আমি যখন ঘরের চারপাশে দেখছিলাম, হঠাৎ ড্রেসিং টেবিলের ওপাশ থেকে ব্যোমকেশ আমায় ডাকল। দেখলাম ঘরের মধ্যে দুটো আলমারি। প্রথমটা খোলা ছিল, কিন্তু একদম শূন্য। পাশের আলমারিটা বন্ধ। চাবিটা খুঁজতে একটু সময় লাগলো। শেষে বিছানার তলা থেকে সেটা উদ্ধার করলাম। আলমারির গর্তে চাবি ঢুকিয়ে মোচড় দিতেই অনায়াসে কপাট খুলে গেল। আমি তখন বইয়ের তাকটা খুঁটিয়ে দেখছি কোনো ডায়েরি বা লুকোনো কাগজপত্র পাওয়া যায় কিনা। হঠাৎ ব্যোমকেশ ফিসফিস করে বলল, অজিত চলো, কাজ হয়ে গেছে। আমি তো অবাক। এই তো সবে এলাম, এর মধ্যেই হয়ে গেল। আমার বিস্ময় লক্ষ্য করে ব্যোমকেশ মুচকি হেসে বলল, যা খুঁজছিলাম তা পেয়ে গেছি, এখন চলো। টর্চ নিভিয়ে সাবধানে ঘর থেকে বাইরে বেরিয়ে তালা লাগিয়ে দিলাম। ব্যোমকেশ নিঃশব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল চাবিটা যথাস্থানে রাখতে। আর আমি অন্ধকারের মধ্যে গুটি গুটি পায়ে নিজের ঘরে ফিরে এসে হাঁপ ছাড়লাম। শীতের রাত হলেও উত্তেজনায় শরীর তখন ঘামছে। কিছুক্ষণ পর দরজায় খিল দেওয়ার শব্দ শুনে বুঝলাম ব্যোমকেশ নিজের ঘরে ঢুকেছে। মনটা এবার শান্ত হলো। পরের দিন সকালে উঠে দেখি বারান্দায় সত্যবতী আর খোকা বসে চা খাচ্ছে, আর ব্যোমকেশ অন্য প্রান্তে স্থির হয়ে দাঁড়িয়ে। আমাকে দেখেই বৌঠান হেসে বললেন, এসো ঠাকুরপো, চা একদম তৈরি। বুঝলে বন্ধু, আজ সন্ধ্যা এই নাটকের যবনিকা। কাল দুপুরে ট্রেন ধরতে হবে। কোচকাজ সেরে নিও। বলো কি, রহস্য সমাধান হয়ে গেল? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, যা বোঝার তা কাল রাতেই বুঝে গেছি। তবে আরও কয়েকটা জায়গায় একটু খোঁজ নেওয়া বাকি। সে ব্যবস্থা আমি করে ফেলেছি। হালদার মশাইয়ের সঙ্গেই বেরোবো। সন্ধ্যায় এই বাড়িতেই একটা সভা ডেকেছি। ঠিক 6:30 সবাইকে আসতে বলা হয়েছে। কাদের আসতে বলা হয়েছে জিজ্ঞেস করলে ব্যোমকেশ রহস্য করে বলল, সেটা তখনই দেখতে পাবে। জল খাবার খেয়েই ব্যোমকেশ বেরিয়ে গেল। আমি সারাদিন এদিক ওদিক পায়চারি করে ছাদে খোকার সাথে বল খেলে আর সান্যালবাবুর সাথে গল্প করে সময় কাটালাম। কিন্তু এমন থমথমে পরিবেশে সময় যেন কাটতেই চায় না। শেষে সত্যবতীর সঙ্গে লুডো খেলে দুপুরটা পার করলাম। খাবার টেবিলে যখন বসলাম, দেখলাম ব্যোমকেশ ক্লান্ত হয়ে ফিরেছে। হাত মুখ ধুয়ে ও খেতে বসলে আমি বললাম, কখন ফিরলে? ভাতের থালায় ডাল ঢালতে ঢালতে নির্লিপ্ত স্বরে ও বলল, এই এলাম। সামনে বিক্রমবাবু আর ডাক্তারবাবু থাকায় বেশি কথা বলা সমীচীন মনে হলো না। চুপচাপ খাওয়া সেরে নিজের ঘরে চলে এলাম। সন্ধ্যায় রায়কোট রাজবংশের বিশাল বসার ঘরে অনেক লোকের সমাগম হলো। উপস্থিত ছিলেন পুলিশ উর্দিতে সুভাষ হালদার এবং 2 জন সশস্ত্র কনস্টেবল। ছিলেন ডাক্তার সান্যাল, বিক্রমাদিত্য রায়কোট, গোপাল এবং বাড়ির সমস্ত পরিচারক। এমনকি বাইরের 2 দারোয়ান রামশরণ ও হরদয়াল সিংহ এবং তার ছেলে দীনদয়ালও সেখানে হাজির। এছাড়া অপরিচিত এক মহিলাও বসেছিলেন, যাকে আগে কখনো দেখিনি। ব্যোমকেশ তখনও ঘরে ঢোকেনি। ঘড়িতে যখন ঠিক 6:45 ব্যোমকেশ ঘরে ঢুকল। ঘরে এসেই বলল, ও, সবাই এসে গেছেন দেখছি। চমৎকার, তাহলে শুরু করা যাক। কি বলেন হালদার মশাই? হালদার মশাই মাথা নেড়ে সায় দিলেন। ব্যোমকেশ বসার ঘরে মাঝখানে রাখা প্রকাণ্ড সোফাটায় বসে টি টেবিলের উপরে রাখা তামার জগ থেকে গ্লাস ভরে জল খেল। তারপরে বলতে শুরু করল, আমার এই রায়কোটে আগমন সান্যাল মশাইয়ের উদ্যোগে। তিনি তার ভগ্নির মৃত্যুর রহস্যভেদের জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন।
আপনাদের কাছে বলা হয়েছিল আমি ভ্রমণে এসেছি, কিন্তু সেটা সত্য নয়। সত্য গোপন রাখা হয়েছিল কারণ বিক্রমবাবু বা প্রতাপবাবু চাননি এই ঘটনা নিয়ে বাইরের কেউ নাড়াচাড়া করুক। প্রথম থেকে সবটা শোনার পর মনে হয়েছিল অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় অপরাধীকে ধরা বোধহয় দুঃসাধ্য হবে। কথার মাঝখানে অসহিষ্ণু হয়ে ডাক্তার সান্যাল বলে উঠলেন, তার মানে আপনি অপরাধীকে ধরতে পারেননি? ডাক্তারবাবু একটু ধৈর্য ধরুন, সব পরিষ্কার হয়ে যাবে। এই সমস্ত ইয়ার্কির কোনো মানে হয় না। আমরা সবাই জানি ময়ূরী কিভাবে মারা গিয়েছিল। এক আততায়ী ঘরে ঢুকে তাকে খুন করে পালিয়ে যায়। আপনি কেন পুরনো কাসুন্দি ঘাঁটছেন? আপনাকে কি সান্যাল মশাই বেশি অধিকার দিয়ে ফেলেছেন? হ্যাঁ, দিয়েছি। আমার বোনের মৃত্যুর তদন্তের পূর্ণ অধিকার আমি ওনাকে দিয়েছি। উভয় পক্ষের মধ্যে যখন বচসা চরমে, তখন দারোগাবাবু হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা একটু থামবেন? উনি যা বলছেন মন দিয়ে শুনুন। ধন্যবাদ হালদার মশাই। প্রথম দিন এসেই জানতে পারি বিয়ের মাত্র 3 বছরের মাথায় বিক্রমাদিত্য রায়কোটের স্ত্রী এক গভীর রাতে খুন হন। তার মাথা ভারী কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল। বিক্রমবাবু দাবি করেন তিনি এক লম্বা চওড়া খুনিকে পালাতে দেখেছেন। তারপর তিনি দীনদয়ালকে পাঠান সান্যালবাবু আর হালদারবাবুকে খবর দিতে। প্রশ্ন হলো, বিক্রমবাবুর এই কথা কতটা বিশ্বাসযোগ্য? বসার ঘরে পিনপতন নিস্তব্ধতা। ব্যোমকেশ বলতে লাগলো, সবাই জানেন বিক্রমবাবুর ইনসোমনিয়া বা অনিদ্রার রোগ আছে, কিন্তু আর একটা রোগের খবর কি আপনারা জানেন? এবাড়ির সন্তান বিক্রমাদিত্য রায়কোট আসলে রাত কানা। রাতের অন্ধকারে তিনি চোখে কিছুই দেখতে পান না, এমনকি এই আলো আঁধারি ঘরেও তিনি খুব একটা পরিষ্কার দেখছেন না। এ খবর বাড়ির কেউ না জানলেও একজন জানতো, সে হলো গোপাল, যে ছোটবেলা থেকে বিক্রমবাবুকে কোলে পিঠে করে মানুষ করেছে। রাগে বিক্রমবাবুর রাজরক্ত গরম হয়ে উঠল। তিনি চিৎকার করে বললেন, এই ইয়ার্কি বন্ধ না করলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে শালকুমার হাট থেকে বের করে দেব, তারপর তোরসা নদীতে ফেলে দিয়ে আসবো, বলে দিলাম। বিক্রমবাবু, আপনার চোখের যা অবস্থা, তাতে আমাকে তোরসায় ফেলতে গিয়ে আপনি নিজেই হয়তো বাড়ির পাশের নর্দমায় পড়ে যাবেন। আর শুধু গোপাল নয়, আপনার এই রোগের কথা আরও একজন জানতেন। তিনি এখানকার বাসিন্দা নন, জলপাইগুড়ির বাসিন্দা, নাম লবঙ্গ লাহিড়ী। তিনি এই ঘরেই উপস্থিত আছেন। যেন জোঁকের মুখে নুন পড়ল। বিক্রমবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধপ করে সোফায় বসে পড়লেন। উল্টো দিকে বসা ঘোমটা দেওয়া মহিলাটি এবার অবগুণ্ঠন সরালেন। তিনি লবঙ্গ লাহিড়ী। 4 বছর আগে যখন ময়ূরাক্ষী দেবী প্রথমবার অন্তঃসত্ত্বা হন, বিক্রমবাবু তখন কারখানার কাজে জলপাইগুড়িতে ছিলেন। স্ত্রীর অগোচরে তিনি লবঙ্গ দেবীর প্রেমে পড়েন। তবে তিনি সত্য গোপন করেননি। লবঙ্গ দেবীকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি বিবাহিত এবং তাকে কোনোদিন রায়কোটের বাড়িতে স্ত্রীর মর্যাদা দিতে পারবেন না। লবঙ্গ দেবীকে জলপাইগুড়িতেই থাকতে হবে। আমার প্রাথমিক ধারণা ছিল বিক্রমবাবুর মোটিভ হলো ময়ূরাক্ষী দেবীকে সরিয়ে লবঙ্গ দেবীকে স্বীকৃতি দেওয়া। কিন্তু লবঙ্গ দেবীর সাথে কথা বলে জানলাম তিনি সব জেনেই এই সম্পর্কে ছিলেন। সুতরাং খুনের মোটিভটা এখানে দুর্বল হয়ে পড়ল। এরপর আসি প্রতাপাদিত্য বাবুর কথায়। তিনি বয়স্ক মানুষ, তার পক্ষে এই কাজ করা অসম্ভব বলেই মনে হয়। যদিও প্রথম দিকে সাধারণ কেরানির মেয়েকে বাড়ির বউ হিসেবে তিনি মেনে নিতে পারেননি, চেয়েছিলেন অন্য কোনো জমিদারি বংশে সম্বন্ধ করতে। কিন্তু পরে ময়ূরাক্ষীর স্বভাব গুণে তিনি তাকে পুত্রবধূর আসনেই বসিয়েছিলেন। শেষে দেখেন ডাক্তার সান্যাল। নিজের বোনকে খুন করা আর নিজেকে খুন করার মধ্যে তার কাছে কোনো তফাৎ নেই। মা বাবার মৃত্যুর পর তাঁর সমস্ত পৃথিবী ছিল এই বোনকে কেন্দ্র করে। সুতরাং তিনিও তালিকার বাইরে। সুতরাং এ বাড়ির 3 জন সদস্যকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে হবে। এরপর আসে কাজের লোকেদের কথা। সবার সঙ্গে কথা বলে বুঝলাম গৃহকর্ত্রীর ওপর কারো কোনো ক্ষোভ নেই, এমনকি গ্রামের লোকজনও তাকে বিশেষ চেনে না। তাহলে ময়ূরীকে মারল কে? সেটাই তো আমারও জিজ্ঞাসা ছিল। যে মানুষটাকে বাইরের কেউ চেনে না, যার কোনো শত্রু নেই, হঠাৎ কেউ তাকে কেন খুন করতে যাবে, তাও আবার ওরকম বিভৎসভাবে? এ নিয়ে আমি বেশ ধন্দে পড়ে গিয়েছিলাম। এরপর আমি হালদার মশাইয়ের সাহায্য নিই। সেখান থেকে জানতে পারি যে ডাক্তার সান্যাল বোনের খুনের বিষয়ে সন্দেহ প্রকাশ করলেও গত বছর 1-1.5 মাস ধরে আশপাশের সাঁওতাল গ্রামগুলোতে তল্লাশি চালিয়েও ওই লম্বা ঝাঁকড়া চুলওয়ালা আততায়ী বা
লাল জামার কোনো হদিশ পাওয়া যায়নি। এদিকে দীনদয়াল বলছে যে সে সারা রাত বাড়ির গেটে পাহারায় ছিল, অথচ কাউকে বাড়ির ভেতরে ঢুকতে বা বেরোতে দেখেনি। ওর যুক্তিটাও ফেলনা নয়। 8-9 ফুট উঁচু পাঁচিল, তার উপর 3 ফুট উঁচু কাঁটাতারের বেড়া পেরিয়ে কয়েক মিনিটের মধ্যে কাজ ছেড়ে উধাও হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, যদি না সে অতিমানবিক ক্ষমতার অধিকারী হয়। তাহলে প্রশ্ন ওঠে, ঘটনাটা ঘটল কি করে? এক হতে পারে যদি আততায়ী বাড়ির ভেতরেই লুকিয়ে থাকে, দিনের আলোতে বাড়ির ভেতরে ঢুকে কাজ সেরে যদি সে বাড়ির ভেতরেই রয়ে যায়, তবে এটা সম্ভব। এই রাজবাড়ি থেকে যেদিকেই যাওয়া যায় ঘন জঙ্গল, আর তার শেষে কিছু ছোট ছোট গ্রাম। হালদারবাবু আমার কথা মতো গত রাতেও সেখানে তল্লাশি চালিয়েছেন, কিন্তু কাউকে সন্দেহজনক পোশাকে দেখা যায়নি। অগত্যা বর্তমানে কোনো সূত্র না পেয়ে আমি অতীতে দৃষ্টি দিলাম। ডাক্তার সান্যাল ও ময়ূরাক্ষী দেবীর শৈশব, বেড়ে ওঠা সবকিছু কলকাতায়। ময়ূরাক্ষী দেবী সাধারণ কেরানির মেয়ে ছিলেন। সরকারি স্কুল থেকে পড়াশোনা শেষ করে প্রেসিডেন্সি কলেজ থেকে স্বর্ণপদক নিয়ে সাহিত্যে উত্তীর্ণ হন। এরপর তাদের জীবনে এক চরম দুর্ঘটনা ঘটে। পথ দুর্ঘটনায় বাবা মা দুজনেই মারা যান। সেই অবস্থায় দাদা সান্যাল মশাই নিজের বোনকে কলকাতায় একা রাখা নিরাপদ মনে না করে নিয়ে এলেন এই রাজবাড়িতে। এখানে এসে তার প্রেম, বিবাহ এবং সন্তান। এর মাঝেই বিক্রমবাবু লবঙ্গের সাথে প্রণয়ে জড়ালেও সংসারে তার কোনো সরাসরি আঁচ পড়েনি। কিন্তু হঠাৎ এই বজ্রপাত কেন? আচ্ছা দীনদয়াল, তুমি বলেছিলে যে তুমি বাইরে দারোয়ানের জায়গায় বসেছিলে আর ভেতর থেকে বিক্রমবাবুর চিৎকার শুনতে পেয়েছিলে, তাই তো? দীনদয়াল ঘাড় নেড়ে সম্মতি জানালো, কিন্তু তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে সাক্ষাৎ ভূত দেখেছে। হঠাৎ ব্যোমকেশ হালদার মশাইয়ের দিকে তাকিয়ে বলল, হালদার মশাই, আপনার একজন কনস্টেবলকে পাঠান। ডাক্তারবাবু আর বিক্রমবাবু ওর সাথে বাইরে যান। দীনদয়াল সেদিন রাতে যেখানে বসেছিল আপনারাও ঠিক সেখানে গিয়ে দাঁড়ান। আমি এখান থেকে চিৎকার করব, দেখুন তো শোনা যায় কিনা। আর অজিত, তুমিও যাও ওদের সাথে। আমরা চারজনে গিয়ে দীনদয়ালের বসার জায়গায় দাঁড়ালাম। আমি ঘড়ির দিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ বলেছিল 5 মিনিট থাকতে। 5 মিনিট পেরিয়ে যাওয়ার পরও যখন কিছুই শোনা গেল না, আমরা ভেতরে ফিরে এলাম। ব্যোমকেশ মুচকি হেসে বলল, কি হে, কিছু শুনতে পেলে? না, কিছুই তো শোনা গেল না। কিন্তু দীনদয়াল, তুমি যে বললে ওখান থেকেই তুমি বিক্রমবাবুর চিৎকার শুনতে পেয়েছিলে। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই দীনদয়াল পালাবার চেষ্টা করল, কিন্তু হালদার মশাইয়ের 2জন কনস্টেবল তাদের বজ্রমুষ্টিতে খাবলে ধরল তার গলা আর কবজি। এই সময় হরদয়াল সিং উঠে দাঁড়িয়ে আর্তনাদ করে উঠলেন, কেন দীনদয়ালকে ধরছেন কেন? ও আবার কি করলো? হরদয়াল বাবু, একটু ধৈর্য ধরুন, আর সামান্যই বাকি। একটু বসুন, তাহলেই সব বুঝতে পারবেন। ব্যোমকেশ শান্ত কণ্ঠে তাকে আশ্বস্ত করল। তারপর দীনদয়ালের দিকে তাকিয়ে বলল, আর দীনদয়াল, পালানোর চেষ্টা করো না। হালদার মশাইকে দেখে যতটা ভালো মানুষ মনে হয়, উনি কিন্তু আসলে ততটা নন। বিক্রমবাবু, আপনার কি মনে পড়ে সেদিন ঠিক কী হয়েছিল? আচ্ছা দীনদয়াল, তুমি আগের দিন বলেছিলে তুমি কলকাতায় পড়াশোনা করেছ, তাই তোমার বাংলা এত ঝরঝরে। আসলে দীনদয়ালের বাবা হরদয়াল সিংহ গড়িয়াহাটের মেয়ে পার্বতী মজুমদারকে বিয়ে করেছিলেন। এখানে পড়াশোনার সুযোগ কম থাকায় হরদয়াল ছেলেকে তার মামার বাড়িতে রেখে এসেছিলেন। সেখানে দীনদয়াল স্নাতক হওয়ার জন্য ভর্তি হয়েছিল প্রেসিডেন্সি কলেজে। ঘটনাটা আমি জানতে পেরেছি ইংরেজ বাহাদুরের একনিষ্ঠ পুলিশ অফিসার, গড়িয়াহাট থানার ইনচার্জ সমীর বাবুর কাছ থেকে। আমার নির্দেশে তিনি প্রেসিডেন্সি কলেজে খোঁজ নিয়েছিলেন এবং সেখান থেকে আমরা 2-3 জনের নাম পাই যারা ময়ূরাক্ষী দেবীর সহপাঠী ছিল। তার মধ্যে একজন ছিলেন দীনদয়াল সিংহ। তবে তাকে সহপাঠী বলা চলে না, কারণ সে মাত্র 2 মাস ক্লাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। আসলে দীনদয়াল ছিল এক চরম মাদকাসক্ত। সে লুকিয়ে কোকেনের নেশা করত। সেই নেশার ঘোরে কলেজের একটি মেয়ের ওপর কুদৃষ্টি দেওয়ার অপরাধে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। আর সে মেয়েটি ছিল ময়ূরাক্ষী সান্যাল। এই কথা শোনা মাত্র বিক্রমবাবু আর ডাক্তার সান্যাল ফুঁসে উঠলেন। তাদের দেখে মনে হচ্ছিল দীনদয়ালকে এক্ষুনি ছিঁড়ে ফেলে দেবেন। দীনদয়ালের অবস্থাও তখন কাহিল। চোখ মুখ যেন ঠিকরে বেরিয়ে আসবে। সারা শরীর রাগে আর ভয়ে ফুঁসছে। ব্যোমকেশের এসবে ভ্রুক্ষেপ নেই। সে নির্বিকার স্বরে বলতে থাকলো, কলেজ থেকে বিতাড়িত হলেও দীনদয়াল ময়ূরাক্ষীর ওপর একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করত। সেই থেকেই তাদের পরিচয় এবং পরিণামে প্রেম।
এর মাঝেই 2 বছরের ব্যবধানে ময়ূরাক্ষীর মা বাবা মারা গেলে তিনি তার দাদার সাথে শালকুমার হাটে চলে আসেন। দীনদয়াল তখন জানতো না যে ময়ূরাক্ষী কোথায় গিয়েছেন। এখানে আসার 2 বছরের মাথায় বিক্রমবাবুর সাথে তার বিয়ে হয়। সংসার সুষ্ঠুভাবেই চলছিল, কিন্তু বিয়ের আরও 2 বছর পর শালকুমার হাটে এসে উপস্থিত হয় হরদয়াল সিংহের পুত্র দীনদয়াল সিংহ। ততদিনে সে পুলিশের কৃপায় তিনি ভদ্র সমাজে চলার যোগ্য হয়েছেন। 1 বছরের মধ্যে গড়িয়াহাট, পার্ক স্ট্রিট আর শোভাবাজার থানা তাকে অন্তত 5 বার ধরেছিল। এখানে এসে সে যখন দেখল বিক্রমবাবুর স্ত্রী আসলে তার পুরনো পরিচিত ময়ূরাক্ষী, তখন চরম হতাশা থেকে তার মনে আবার কোকেনের নেশা চারা দিয়ে উঠল। কিন্তু শালকুমার হাটে কোকেন পাওয়া সহজ ছিল না। তাকে কোচবিহার যেতে হতো এবং সেই নেশার দামও ছিল আকাশ ছোঁয়া। অবতা সে এক সাধারণ অপরাধীর মতো ময়ূরাক্ষীকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। সে হুমকি দিল তাদের পুরনো সম্পর্কের কথা সে বিক্রমবাবুকে জানিয়ে দেবে। ভাবতে অবাক লাগে, যে বছর একজন মহিলা সন্তান সম্ভবা হলেন, সে বছরই একদিকে তার স্বামী পরকীয়ায় মজলেন, আর অন্যদিকে পুরনো প্রেমিক এসে তাকে ভয় দেখিয়ে অর্থ আদায় শুরু করল। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! বিক্রমবাবু মাথা হেঁট করে বসেছিলেন। ব্যোমকেশ আবার বলতে শুরু করল। ব্ল্যাকমেলের ফলে দীনদয়াল প্রতিদিন মোটা টাকা পেতে শুরু করলো, কিন্তু ধীরে ধীরে টাকার অঙ্কটা আকাশচুম্বী হয়ে দাঁড়ালো। 20-30 টাকা থেকে বাড়তে বাড়তে সেটা যখন 250 টাকায় গিয়ে ঠেকলো, তখন ময়ূরাক্ষী দেবী প্রতিবাদ করলেন। তিনি জানিয়ে দিলেন যে তিনি আর 1 পয়সাও দেবেন না। দীনদয়াল চাইলে বিক্রমবাবুকে সব বলে দিতে পারে, তিনি ফল ভোগ করতে প্রস্তুত। তখন দীনদয়ালের হাতে পয়সার অভাব, যার ফলে সে কোকেন কিনতে পারছে না। তার মধ্যে এক প্রকার উইথড্রয়াল সিনড্রোম কাজ করছে, যার কারণে সে অর্ধেক উন্মাদ হয়ে উঠেছে। সেই উন্মাদ অবস্থাতেই সে ঠিক করে যে যার জন্য সে নেশা করতে পারছে না তাকে সে খুন করবে। এবার প্রশ্ন হলো, সে কিভাবে খুন করবে? এইবার ব্যোমকেশ দীনদয়ালের দিকে ফিরে দাঁড়িয়ে বলল, কি দীনদয়াল বাবু, আপনি বলবেন নাকি আমি বলবো? দীনদয়াল ব্যোমকেশের দিকে থুতু ছিটিয়ে দিল। ব্যোমকেশ মৃদু হেসে রুমাল দিয়ে থুতু মুছে নিয়ে বলল, তাহলে আমি বলি। দীনদয়াল এ বাড়িতে ড্রাইভারির কাজ করে, তাই সে দিনের বেলায় বাড়িতে ঢোকে, কিন্তু সেদিন সন্ধ্যায় ফেরত যায়নি। অজুহাত ছিল তার বাবার জ্বর হয়েছে। যদিও হরদয়ালের শরীর তেমন খারাপ ছিল না, জ্বর হয়েছিল তার আগের দিন। তা সত্ত্বেও সে তার বাবাকে বোঝাতে সক্ষম হয় যে সে সঙ্গে থাকলে সুবিধা হবে। এর মধ্যে আবার রামশরণও ছুটিতে ছিল, সুতরাং সব দিক থেকেই মোক্ষম সময়। সেদিন রাতে হরদয়াল যখন তার কেবিনের মধ্যে প্রায় নিদ্রাচ্ছন্ন, তখন দীনদয়াল একটা অদ্ভুত কাজ করে। সে তার পাগড়ির ওপর কালো রঙের একটা কাপড় কোনোভাবে জড়িয়ে নেয়, তারপর লাল রঙের একটা জামা পরে উঠে যায় ময়ূরাক্ষী দেবীর ঘরে। সত্যি কথা বলতে, এ বাড়িতে যে পরিমাণ অন্ধকার, তাতে যে কেউ যা খুশি করে পার পেয়ে যেতে পারে, আর সেই সুযোগটাই নিয়েছিল দীনদয়াল। সে ময়ূরাক্ষী দেবীর ঘরে যায়। তিনি হয়তো ঘুমোচ্ছিলেন, তাকে ঘুম থেকে তোলেন কি তোলেন না সেটা আমি বলতে পারবো না, তবে সঙ্গে করে নিয়ে যাওয়া 1 কেজির বাটখারা দিয়ে সে ময়ূরাক্ষী দেবীর মাথা থেঁতলে দেয়। সে বাটখারা সকালে দারোগাবাবু দীনদয়ালের বাড়ির বাথরুমের পেছন থেকে উদ্ধার করেছেন। ময়ূরাক্ষী দেবী বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং মৃত্যুর আগে 2 বার নিজের স্বামীর নাম ধরে ডেকে ফেলেন। রাতকানা বিক্রমবাবু ডাক শুনে তৎক্ষণাৎ উপরে আসেন। তার আসতে যতটুকু সময় লেগেছিল, সেই সময়ের মধ্যেই দীনদয়াল পালিয়ে যেতে সক্ষম হয়। চোখে কম দেখা বিক্রমবাবু জানলা দিয়ে শুধু ঝাঁকড়া চুলের এক কালো লম্বা লাল জামা পরা লোককে পালাতে দেখেন। যদিও গায়ের রংটা কালো ছিল না, আর ওই নকল চুলের তলায় যে আসলে পাগড়ি ছিল, তা সুস্থ চোখ থাকলে সবাই বুঝতে পারত। এর পরের কাজটা দীনদয়ালের জন্য খুব সোজা ছিল। জামা কাপড় খুলে একটা পোঁটলায় ভরে নিয়ে হাত পা ধুয়ে সে নির্বিকারভাবে গেটের সামনে গিয়ে দাঁড়ালো। সে জানতো যে ঠিক 5-10 মিনিটের মধ্যে একটা চিৎকার শোনা যাবে। সেই হিসেবেই সে বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ায়। বিক্রমবাবু চিৎকার করতেই সে ঘরের ভিতর ঢুকে আসে। তারপরই সে নিজেই যায় হালদার মশাই আর সান্যাল মশাইকে ডাকতে, এবং ফিরে এসে আবার দারোয়ানি করতে লেগে যায়। প্রথম দিন থেকেই আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত উঁচু পাঁচিল, তার উপরে কাঁটা তার এবং এত পাহারা দেওয়া গেট, এর মধ্যে দিয়ে ঢুকে কেউ খুন করে বেরিয়ে চলে গেল, অথচ কেউ তাকে দেখতে পেল না। এটা কি করে সম্ভব? অবশ্য এই কেসটা সমাধান করতে আমায় সাহায্য করেছে খোদ দীনদয়ালই। 3য় দিন যখন সে আমার বন্ধু অজিতের সঙ্গে কথা বলছিল, তখন সে বলেছিল, আপনি ভেবে দেখুন,
এই পাঁচিল আর কাঁটাতার পেরিয়ে কি করে একজন মানুষ বের হতে পারে? অর্থাৎ সে বলতে চাইছিল যে ঘটনাটা অসম্ভব এবং বিক্রমবাবু ভুল দেখেছেন। দীনদয়ালকে আমি অন্যভাবেও সন্দেহ করেছিলাম। সে ব্ল্যাকমেল করতে গিয়ে একটা বড় ভুল করে ফেলেছিল। সে নিজের হাতে চিঠি লিখেছিল এবং ভয় দেখানোর জন্য চিঠির সঙ্গে একটা কৃপাণ পাঠিয়েছিল। এটাই তাকে ধরিয়ে দিল। এ বাড়িতে এমন কেউ নেই যে শিখ ধর্ম পালন করে, আর যারা শিখ ধর্মাবলম্বী তারা জানেন যে কৃপাণ একটি অত্যন্ত পবিত্র আধ্যাত্মিক বস্তু, যা শিখরা সব সময় নিজেদের সঙ্গে রাখেন। এটা তাদের ধর্মবিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। আর এগুলো আমি আর অজিত পেয়েছি কাল রাত্রে ময়ূরাক্ষী দেবীর ঘরের আলমারির লকার থেকে। দুঃখিত বিক্রমবাবু, আপনার থেকে আমাদের অনুমতি নেওয়া হয়নি। এরপরে হরদয়াল সিং যে কাজটা করলেন তা একেবারেই অভাবনীয়। তিনি প্রথমে উঠে গিয়ে কনস্টেবলের হাতে ধরা নিজের সন্তানের সামনে দাঁড়ালেন এবং সপাটে একটি চড় মারলেন। তারপর দীনদয়ালের মাথা থেকে তিনি খুলে নিলেন পবিত্র পাগড়িটি। এরপর বৃদ্ধ হরদয়াল গিয়ে বসলেন সোফায়। তাঁর চোখ দিয়ে যে অনবরত জল ঝরছে। এতগুলো লোকের সামনে আজ এই বৃদ্ধকে তার সন্তান হারিয়ে দিল। তিনি হেরে গেলেন। পরদিন সকালবেলা চা খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। সত্যি বলতে সান্যাল মশাই তার কথা রেখেছেন। আমাদের যথেষ্ট পরিমাণ পারিশ্রমিক দিয়েছেন। এছাড়া সামনের বছর আবারও একবার শালকুমার হাটে এসে বেশ কিছুদিন সময় কাটিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। বিক্রমবাবু আমাদের কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এও বলেছেন যে তিনি আমাদের তার ও লবঙ্গদেবীর বিবাহের নিমন্ত্রণ জানাবেন। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, কলকাতা থেকে এত দূরে এই অজপাড়া গায়ে বিয়েবাড়ি খেতে আসা খুব একটা সমীচীন হবে না। তার চেয়ে ব্যোমকেশ যে পরিমাণ টাকা পারিশ্রমিক পেয়েছে তা দিয়ে কলকাতায় কোনো একটা ভালো রেস্তোরাঁয় একদিন জম্পেশ করে খাওয়া যাবে। যাওয়ার সময় জিপে এই কথাটা বলতেই সত্যবতী আর খোকা আমার কথায় সায় দিয়ে বলল, একদম ঠিক বলেছো ঠাকুরপো। এই তেপান্তর পেরিয়ে কে আসে বলো তো? দেখো, এই কেসটা পেয়েছিলাম বলেই কিন্তু তোমার পাহাড় ঘোরাটা হয়ে গেল, নচেত। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ হলো। গল্পটা শুনে কেমন লাগলো এবং এইরকম গল্প আরো শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না। এর ফলে আমরা আরো তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালো থাকবেন আর অনেক ভালোবাসা নেবেন। নমস্কার।